আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুন্দর আছো এবং সবাইকে আহ, শুভরাত্রি জানাচ্ছি আগেই। তো আজকে আমরা মূলত কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষার জন্য আমরা যে স্পেশাল ক্লাস ইতিমধ্যে একটি হয়ে গেছে, একটি সুপার ডুপার ক্লাস, এবং এই ক্লাসে সব তোমরা যেভাবে রেসপন্স করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমাদের সাথে জয়েন করেছো সবাই আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও। শেয়ার করে তোমার বন্ধুদের সবার মাঝে যে 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 সকল শিক্ষার্থীবৃন্দ তোমরা আছো নার্সিং বা মিডওয়াইফারি, যারা আগামী সেপ্টেম্বরে কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষা দিবা, সবাই তোমরা সবাই আজকের এই ক্লাসটিতে জয়েন করো এবং সবাই শেয়ার করে দাও। এবং আজকের লাইভটি তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, দেখতে পাচ্ছি। আসসালাম। দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে তোমরা যুক্ত হয়ে গেছো। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর তোমাদেরকে একটি রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে তোমরা জানো যে আমরা লাস্ট 2 থেকে 3 দিন যে ক্লাসগুলো নিয়ে আসছি, এবং এই ক্লাসগুলোর মেইন উদ্দেশ্যই হচ্ছে যে তোমরা যারা লাইসেন্স পরীক্ষা দিবা বা লাইসেন্স পরীক্ষায় তোমরা যারা খারাপ করেছো বা তোমাদের যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি, তো তোমরা কিভাবে তোমাদের আবার নতুন করে নিজেকে প্রস্তুতি শুরু করবা বা নিজেকে প্রস্তুত করা শুরু করবা এবং পরবর্তী পরীক্ষায় সাকসেস হতে পারবা। তো তোমাদেরকে আমরা কিছু গাইডলাইন দিয়েছিলাম এবং তোমরা খুবই ভালো রেসপন্স কিন্তু করেছো এখানে, যে এবং আমাদের ক্লাসগুলোর প্রতি তোমাদের যে সাপোর্ট রয়েছে, এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এজন্য। কারণ তোমরা খুব সাপোর্টিভলি আমাদেরকে ক্লাসগুলোতে আমাদেরকে উৎসাহ দিয়েছো এবং তোমরা সবাই কিন্তু আমাদেরকে ক্লাসগুলো আরো বেশি বেশি নিতে উৎসাহ দিয়েছো, এজন্য সবাইকে ধন্যবাদ জানাই। এবং তোমাদের জন্যই কিন্তু মূলত আমরা আজকেও আবার এসেছি, আজকে আমাদের এই কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং এক্সামের ক্লাসে। সো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। এই সবাই ক্লাসটা শেয়ার করে দাও আমাদের পেজে। ওকে, আসসালামু আলাইকুম। সো দেখতে পাচ্ছি অনেকেই তোমরা যুক্ত হয়ে গেছো। সো সবাইকে জাস্ট 1 মিনিট সময় দিব, যে এর মধ্যে তোমরা যারা জয়েন করেছো বা যারা জয়েন করবে সবাই একেবারে উইলিংলি আমাদের এই ক্লাসটি শেয়ার করে দিবে এবং 5 জন করে বন্ধুদেরকে মেনশন করে দিবে। সো আজকের ক্লাসটি হবে একেবারেই সুপার ডুপার একটি ক্লাস। ওকে, এবং আমি চাই যে তোমরা আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের যে লাইসেন্স পরীক্ষার যে প্রস্তুতি, এই প্রস্তুতি অনেকাংশেই এগিয়ে যাবে। ওকে, সো সবাই তোমরা যুক্ত হয়ে যাও খুব দ্রুত আমাদের সাথে। এবং ওকে, সরি একটু নেট প্রবলেম হচ্ছে মনে হয়। তো আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, কেমন? তো কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং পরীক্ষা যেহেতু সেপ্টেম্বরে হবে, সো সামনে আমাদের 3টা মাস আছে। সো এই সরি 3 মাস না, আমাদের প্রায় 5 থেকে 6 মাস আমরা সময় পাবো। তো এই সময়ের মধ্যে আমাদের নিজেদের প্রস্তুত করা কিন্তু যথেষ্ট একটি সময় আছে। এবং তোমরা যারা ডিপ্রেশনে ছিলা পরীক্ষায় খারাপ করার ফলে, বা তোমরা একটা প্রেসারে ছিলা, যে তোমাদের ফ্যামিলি থেকে বা তোমাদের অনেকেই বলেছে যে তোমাদের অনেকেই আসলে এটাকে কি বলে যে ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম অনেকেই তোমাদের করেছে, যে বা অনেকেই খুবই লজ্জা পেয়েছো যে তোমরা পরীক্ষায় অকৃতকার্য বা খারাপ হওয়ার কারণে। সো সেক্ষেত্রে আমাদের তোমাদের জন্য অবশ্যই সহানুভূতি থাকবে, এবং আমাদের যে সাপোর্টটি বরাবরের মতো আগেও ছিল এবং এখনো আছে, যে আমরা তোমাদের যে ডিপ্রেসড অবস্থায়, এই অবস্থা থেকে আমরা তোমাদেরকে আসলে অনেক বেশি সাপোর্ট করতে চাই, এবং তোমাদের এই সাপোর্টের মাধ্যমে তোমরা যাতে শেষ পর্যন্ত আমাদের এই লাইসেন্স পরীক্ষায় নিজেদেরকে এগিয়ে রাখতে পারো, এই দোয়া সবসময় থাকবে এবং এই সাপোর্ট সবসময় থাকবে, কেমন? ওকে,
সো আশা করি সবাই তোমরা আমাদের ক্লাসটি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ। সো সবাই ওকে, প্রায় 100 জন ওভার হয়ে গেছে। সো আমরা এখনই চলে যাব আমাদের ইয়েস, দেখতে পাচ্ছি আমাদের মেঘ স্পর্শী আছে আমাদের সাথে, জুন্নি আক্তার আছে আমাদের সাথে, সঞ্জানা আছে আমাদের সাথে, তাসলিমা। এবং গত দুইটা ক্লাস তোমাদের জন্য ইফেক্টিভ হয়েছে কিনা বা তোমাদের মনোবলকে আরো দৃঢ় করেছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাও। এবং গত দুইটি ক্লাসে তোমরা আসলে কোনো কিছু নতুন কিছু শিখতে পেরেছো কিনা, এবং লাইসেন্স পরীক্ষায় তোমাদের যে ভাঙা মন নিয়ে এটাকে আসলে তোমরা সামনের দিকে আগানোর যে অনুপ্রেরণা এটা পেয়েছো কিনা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। এবং আমাদের ক্লাসগুলো কেমন হয় সেটাও তোমাদের মতামত জানিয়ে দাও, কেমন? এবং সবাই অবশ্যই আজকে ক্লাসটি শেয়ার করে দিবা, এবং আজকের ক্লাসটি শেয়ার করে দেওয়ার মাধ্যমেই কিন্তু আমরা আজকের আমাদের এই ক্লাসটি শুরু করব। এবং আজকের ক্লাসে আমরা সর্বোচ্চ পরিমাণ পার্টিসিপেশন কিন্তু দেখতে চাই। তো সেই লক্ষ্যে আমরা আজকে ক্লাসটি শুরু করব এখনই। তো সবাইকে আবারও অভিনন্দন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আজকের ক্লাসে। ওকে, তো চলে যাচ্ছি। আমাদের গতকালকে আমরা এই 30 নম্বর কোশ্চেন পর্যন্ত পড়িয়েছিলাম। সো আজকে আমরা পরবর্তী, তো আমরা গতকালকে পর্যন্ত আমাদের ডিসক্রিপটিভ যে স্টাডি এগুলো মূলত পড়েছিলাম যে তোমরা কিভাবে বাসায় লেখাপড়া করবা। যেহেতু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু বাসাতে স্টাডি করবে, দ্যাট মিনস বাসায় বসে সে লেখাপড়া করবে। তো বাসায় একজন স্টুডেন্ট কিভাবে তার পড়ালেখাকে অনেক বেশি ইফেক্টিভ করতে পারে বা লাইসেন্স পরীক্ষার জন্য অনেক বেশি ইফেক্টিভ স্টাডি করতে পারে, সো এই ব্যাপারে আমরা গত দুইটা ক্লাস একদম তোমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু শিখিয়েছি, পড়িয়েছি, এবং আশা করি তোমরা এই দুইটা ক্লাসে অনেক বেশি উৎসাহিত হয়েছো নিজেকে। এবং অনেকেই আমাকে ফোন করে বলেছো যে তোমরা আশাই ছেড়ে দিয়েছিলে যে তোমাদের দিয়ে আসলেই কিছু হবে না বা তোমরা নেক্সট পরীক্ষা হয়তো খারাপ করবে, বাট আমাদের ক্লাস করার পরে তোমরা আসলে নিজেদের ভিতরে সেই পাওয়ারটা কিন্তু আবার ফিরে পেয়েছো। এবং তোমরা কিন্তু এখন মোটামুটি কনফিডেন্ট যে তোমরা যদি আরেকটু স্টাডি করো বা আরেকটু পরিশ্রম করো তাহলে তোমরা অবশ্যই সামনের দিনগুলোতে বা সামনের পরীক্ষাতে অনেক বেশি ভালো করতে পারবে, কেমন? ওকে, তো আমরা চলে যাচ্ছি। আমাদের সবাই দ্রুত শেয়ার করে দাও। দ্রুত শেয়ার করে দিলেই আমরা কিন্তু আমরা মনে করব যে আমাদের ক্লাসটি অনেক ভালো হয়েছে, এই জন্য তোমরা শেয়ার করেছো। আর যদি শেয়ার না করো তাহলে বুঝবো যে ক্লাসটি তোমাদের পছন্দ হয়নি, কেমন? ওকে, সো দেখো এই লাইনটা একটু এলোমেলো হয়ে গেছে, সো সরি ফর দ্যাট। তো 31 নম্বর কোয়েশ্চেন এটি ছিল যে কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস অফ সাবস্ট্যান্স অ্যাবিউজ। ওকে, আর এটা হচ্ছে আমাদের অপশন এ, এসে অপশন বি, সি, ডি, ই। ওকে, তো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, ওকে, তো সাবস্টেন্স অ্যাবিউজ মানে হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, কেমন? সাবস্টেন্স অ্যাবিউজ তোমরা তো সবাই জানো যে সাবস্টেন্স অ্যাবিউজ মানে হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। তো এই ড্রাগ অ্যাডিকশনের কারণগুলো কি কি এটা আমরা মূলত এই কোশ্চেনটাতে আছে। সো দেখো যে আমাদের এই যে সাবস্টেন্স অ্যাবিউজ অফ ড্রাগ অ্যাডিকশন, দেখো তো এর আগে আমরা তোমাদেরকে জাস্ট এই ড্রাগ অ্যাডিকশন সম্পর্কে একটু আইডিয়া দেবো যে ড্রাগ অ্যাডিকশনের যে ফ্যাক্টরস গুলো বা এখানে ছিল যে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। সো এখানে দেখো দুইটা ফ্যাক্টর হচ্ছে মূলত বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বায়োলজিক্যাল বা জেনেটিক, দ্যাট মিনস জিনগত বা বায়োলজিক্যাল, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল, কেমন? ওকে, সো দেখো যে আমরা আসলে দুইভাবে ড্রাগটা নিয়ে থাকি। একটা হচ্ছে যে আমাদের বা যে আমাদের একটা যে মেজর কজ সেটা হচ্ছে জেনেটিক, ঠিক আছে, আর একটা হচ্ছে আমাদের মেন্টাল ডিসঅর্ডারের কারণে, দ্যাট মিনস এটা আমাদের মেন্টাল হেলথের জন্য যেটা আমাদের মূলত আমরা ড্রাগ নিয়ে থাকি। আর অন্য একটা হচ্ছে এনভায়রনমেন্টাল। তো এনভায়রনমেন্টাল জন্য যে আমাদের হচ্ছে যে আর্লি ইউজ মানে হচ্ছে আমাদের অল্প বয়সে এটাকে ইউজ করা আমাদের এই যে সাবস্টেন্স অ্যাবিউজের দিকে। যেমন আমরা অনেক সময় যে ঢাকাতে আমরা প্রায় দেখি যে হয়তো প্রাইমারি স্কুলের ছেলেরা দেখবা মুখে একটা এটাকে বলে যে ড্যান্ডি বা কিছু একটা হলুদ রঙের, ওরা হচ্ছে পলিথিনের ভিতরে ঢুকে করে, ওইটা হচ্ছে তারা এই ঘ্রাণটা নিয়ে থাকে। ওকে, সো এই টাইপের যেটা হচ্ছে আর্লি ইউজ। তারপর হচ্ছে অ্যাভেলেবিলিটি, সেটা হচ্ছে ড্রাগের অ্যাভেলেবিলিটি যদি থাকে, দ্যাট মিনস দেখো এই ড্রাগগুলো একবারে অ্যাভেলেবেল, তারা হচ্ছে যে মনে করে চাইতেই তারা ড্রাগটা পেয়ে যাচ্ছে, তখন কিন্তু এই যে ড্রাগ অ্যাবিউজ বা হচ্ছে যে এটা হওয়ার সম্ভাবনা বা ড্রাগ অ্যাডিকশন এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বা লো কস্ট, যদি এটার দাম যদি অনেক কম হয়, ওকে, এগুলো যেমন হচ্ছে দেখো গাঁজা যেটা বলি,
এগুলো কিন্তু দাম মোটামুটি কম। আবার এই যে দেখো একটা শ্রেণীর পিপল কিন্তু হচ্ছে যে যারা যেরকম ড্রিঙ্কস বা ওয়াইন বা হচ্ছে আমরা যেটাকে বলি যে বিভিন্ন ধরনের স্কটিশ বিয়ার, এগুলো কিন্তু যারা বেশি দামি তারা কিন্তু এক শ্রেণীর পিপল ওগুলো কিনতে পারে না। সো সচরাচর হচ্ছে যে যে ড্রাগ এডিকশনে যেগুলো কস্ট কম এগুলো কিন্তু হয়ে থাকে এ কারণে। ওকে, এছাড়া কি আছে যে দেখো যে হোম অ্যান্ড অ্যাবিউজ, অ্যাবিউজ হওয়ার কারণে। ওকে, তারপর হচ্ছে যে সেক্সুয়ালি অ্যাবিউজ হয় অনেক সময় ফিমেল আর মেল। তারপর হচ্ছে প্যারেন্টস ইউজ, দেখো যে যদি তার বাবা মা ইউজ করে, তার পেয়ার ইনফ্লুয়েন্স, এই পেয়ার ইনফ্লুয়েন্স বন্ধুদের যে ইনফ্লুয়েন্স। ওকে, পেয়ার, পেয়ার হচ্ছে তোমার বলে যে সৎসঙ্গে স্বর্গবাস আর বা অসৎসঙ্গে সর্বনাশ। দ্যাট মিনস তোমার বন্ধু যদি খারাপ হয় তুমি কিন্তু খারাপ করবা তোমার। এই জন্য আমরা বলি যে ভালো ফ্রেন্ড সার্কেল হচ্ছে আমাদের এই যে প্রফেশনাল লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন আজকে যদি দেখো যে গ্রুপ ডিসকাশন, ওকে, তো স্টাডির পারপাসে বড় একটা পার্ট হচ্ছে গ্রুপ ডিসকাশন। তো হচ্ছে আমরা যদি একজন ভালো গ্রুপ মেট পাই বা ভালো একজন পিয়ার্স পাই, তো সেক্ষেত্রে কি হইতো যে তোমরা আজকে যারা যারা পরীক্ষা খারাপ করছো, তো দেখো মেডিকেল স্টুডেন্টরা বেশিরভাগই তারা পেয়ার্স সিলেক্ট করে তাদের ক্লাসের। একদম তারা ফার্স্ট ইয়ার থেকেই বলে থাকে যে তুমি তোমার একজন, তোমার মন মতো একজন বা তোমার সাইকোলজিক্যালি, তোমার সাইকোলজি যেমন তেমন সাইকোলজিক্যালি একটা আরেকজন পেয়ার্স তুমি খুঁজে নাও যে তোমার গ্রুপে স্টাডি করার জন্য। ওকে, এভাবে কিন্তু হচ্ছে পেয়ার্স যদি ভালো হয় দেখবা যে ম্যাক্সিমাম মেডিকেল কলেজে দেখবা যে জোড়ায় 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 হাঁটে। দ্যাট মিনস তাদের একটা পেয়ার্স থাকে। ওকে, সো নার্সিং কিন্তু এটা একেবারেই নাই। তো হচ্ছে এই জন্য এই পেয়ার্স থাকলে কি হয় যে মেডিকেলের যে আমাদের নার্সিং বা মেডিকেল, সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি নলেজ শেয়ার করে পড়তে পারি বা গ্রুপ ডিসকাশন করে পড়তে পারি, এটা অনেক বেশি ইফেক্টিভ। কেমন? তো এই জন্য কিন্তু আমরা হচ্ছে মূলত এই যে পেয়ার গ্রুপ আমাদের ভিতরে নাই বিধায় আমরা কিন্তু পরীক্ষায় অনেক সময় খারাপ করে থাকি বা ভালো নলেজ আমরা গেইন করতে পারি না। কেমন? ওকে, তারপরে কমিউনিটি অ্যাটিটিউড, তারপরে পুয়ার স্কুল অ্যাচিভমেন্ট। সো এসব কারণে হচ্ছে আমরা মূলত এই যে ড্রাগ এডিকশন হয়ে থাকে। তো দেখো আমাদের মূলত এই যে কোশ্চেনে ছিল যে ফ্যাক্টরস অফ সাবস্টেন্স অ্যাবিউজ, যে আমাদের ড্রাগ অ্যাডিকশনের ফ্যাক্টরস গুলো কি কি। এক নম্বর হচ্ছে জেনেটিক। সো আমরা জেনেটিক তো একটু পরে আসলাম, দ্যাট মিনস এখানে একটা জেনেটিক ফ্যাক্টর কিন্তু আছে। ওকে, তারপর কি দেখো এখানে কি ম্যালনিউট্রিশন, না এখানে ম্যালনিউট্রিশন কোনো অপশন হবে না। সো লো সেলফ স্টিম, যে নিজের প্রতি তার আত্মবিশ্বাস কম, নিজের প্রতি আত্মবিশ্বাস কম, এইটা একটা কারণ। তারপর হচ্ছে ওয়ার্কলোড, না ওয়ার্কলোড হবে না। তারপর হচ্ছে লো ফ্রাস্ট্রেশন টলারেন্স। ওকে, লো ফ্রাস্ট্রেশন টলারেন্স, এটা মানে হচ্ছে যে ফ্রাস্ট্রেশন মানে হচ্ছে কি যে তার এটা কি দুশ্চিন্তা। ফ্রাস্ট্রেশন টলারেন্স, টলারেন্স সে হচ্ছে কি যে তার ফ্রাস্ট্রেশন টলারেন্সের ক্ষমতা অনেক কম। ওকে, অনেক কম। এটাকে বলে যেমন আমরা কি যে হাইপোথাইরয়েড বা হাইপোথাইরয়েড হলে আমরা কোল্ড ইনটলারেন্স বলি। কোল্ড ইনটলারেন্স, কোল্ড ইন টলারেন্স। এটা আমরা অবশ্যই অনেকে যে আমাদের যে হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম হওয়ার কারণে আমরা কোল্ড ইনটলারেন্স হয়। দ্যাট মিনস আমরা ঠান্ডাকে সহ্য করতে পারি না, বা হিট ইনটলারেন্স, গরম সহ্য করতে পারি না। ওকে, সো তেমনই হচ্ছে যে লো ফ্রাস্ট্রেশন টলারেন্স, সে হচ্ছে ফ্রাস্ট্রেশনকে সহ্য করতে পারে না। এই জন্য মূলত এই যে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, দ্যাট মিনস ড্রাগ অ্যাবিউজ বা সাবস্টেন্স অ্যাবিউজ হচ্ছে আর কি। ওকে, সো তোমরা বুঝতে পারছো কিনা সেটা একটু কমেন্ট করে জানাও। বুঝতে পারছো কিনা? আজকে অডিয়েন্স একটু কম, দ্যাট মিনস একটা ক্লাস হয়ে গেছে, এই জন্য হয়তো অনেকেই নাই আমাদের সাথে। ওকে, সো এত কম কেন অডিয়েন্স? তোমরা অবশ্যই শেয়ার করে দাও, শেয়ার না করলে কিন্তু অডিয়েন্স বাড়বে না। কেমন? সো আমি চাই যে আজকে ক্লাসে 200 ওভার করুক এবার। ক্লাসটা ভালো লাগছে কিনা অবশ্যই। আগের দুইটা ক্লাস তোমাদের ভালো লাগছিল বিদায়, কিন্তু আজকে আমরা মূলত লাইভ এসেছি। সো শেয়ার না করলে কিন্তু আমরা পরবর্তীতে আর কোনো লাইভ আসবো না। তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের পরবর্তী সব ক্লাসের অনেকেই হচ্ছে যে আমাদেরকে কমেন্ট করে বা মেসেজ করে যে আমরা ক্লাসের নোটিফিকেশন পাচ্ছি না। সো এই জন্য তোমাদের যেটা করতে হবে, আমাদের এই পেজটাতে লাইক বা ফলো দিয়ে রাখতে হবে। তখন কি হবে, এই পেজ থেকে যে কোনো লাইভ আসলেই তোমার ফোনে একটা নোটিফিকেশন চলে যাবে যে অমুক পেজ থেকে তারা লাইভে আসছে। তখন তুমি বুঝে যাবা যে না, তারা ক্লাসে চলে আসছে। কেমন? ওকে, এটা কিন্তু করতে হবে তোমাদের। ওকে, তো সবাই শেয়ার করে দাও। দেখি কতগুলো শেয়ার হয়েছে। মাত্র 53 শেয়ার হয়েছে। সো আজকে 200 শেয়ার চাই। 200 শেয়ার হবে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও। তোমরা 200 শেয়ার আজকে কভার করতে পারবা কিনা। 200 শেয়ার হলে কালকে থাকবে একটা সুপার ডুপার ক্লাস। ওকে, এবং আমিও বললাম যে আমরা যেভাবে ক্লাস নিচ্ছি বা তোমাদেরকে মূলত আমি আসলে এটাকে বলে যে অভ্যাস করতেছি কিভাবে ক্লাস, মানে কিভাবে পড়তে হয়। ওকে, এই অভ্যাসটা যদি তোমরা কন্টিনিউ করতে পারো, তোমরা অবশ্যই এখান থেকে অনেক ভালো কিছু করার সুযোগ আছে তোমাদের জন্য। ওকে, সো সবাই হচ্ছে
দ্রুত শেয়ার করে দাও, আজকে ক্লাসটি দ্রুত শেয়ার করে দাও। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোয়েশ্চেন। এটা হচ্ছে দেখো, নন নার্কোটিক অ্যানালিসিস। ওকে, নন নার্কোটিক অ্যানালিসিস, এটা হচ্ছে অ্যানালিসিস মানে কি, আমরা জানি ব্যথার ওষুধ। অ্যানালিসিস এটা হচ্ছে ফার্মাকোলজির একটি আমাদের এটা আসছে একদম কমন। তো ফার্মাকোলজিতে হচ্ছে আমরা এই যে অ্যানালজেসিয়া বা অ্যানালিসিস করে আসছি, তো হচ্ছে আমাদের আগে জানতে হবে যে টাইপস অফ অ্যানালজেসিস। ওকে, যে টাইপস অফ অ্যানালজেসিক ড্রাগ, টাইপস অফ অ্যানালজেসিক ড্রাগ, আমরা এই সম্পর্কে কারো আইডিয়া আছে কিনা তোমরা একটু দ্রুত কমেন্ট করে জানাও। আর আরো জুম করে দিব। ওকে, জুম সরি, বেশি জুম করলে আবার হচ্ছে সমস্যা। ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, আশা করি দেখতে পাচ্ছ। ওকে, জুম করে দিচ্ছি। ওকে, এখন বুঝতে পারছো কিনা? ইয়েস, বুঝতে পারছি। তোমরা শেয়ার করে দাও সবাই, আমি শেয়ার চাই, শেয়ার না হলে আগামী ক্লাস কিন্তু নিব না এবং আমাকে আর তোমরা ক্লাসে পাবে না, কেমন? আর তোমরা যদি চাও শেয়ারের মাধ্যমে আমাকে, আমি হচ্ছে 9 তারিখে ঢাকার বাইরে চলে যাব, দ্যাট মিনস 8 তারিখ পর্যন্ত আমাকে পাওয়ার তোমাদের সম্ভাবনা অনেক বেশি। সো আমাকে যদি পেতে চাও, অফকোর্স আজকে ক্লাসটি 200 শেয়ার করতে হবে। দ্যাট মিনস এক একজন তোমরা যদি দুইটা করে শেয়ার করো, শেয়ার হয় 500। ওকে, সো মাত্র 200 শেয়ার চাচ্ছি তোমাদের কাছে, আর কিছু চাচ্ছি না, ঠিক আছে? ওকে, সো সে শেয়ার ডান, অনেকে বলছে স্মৃতি আক্তার, আর যারা যারা শেয়ার করবে তাদের প্রতি আমাদের সফট কর্নার অবশ্যই থাকবে এবং তাদের নামগুলো সারা জীবন মনে রাখবো আমি, কেমন? ওকে, স্মৃতি আক্তার সে বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ স্মৃতি আক্তার। ওকে, তো টাইপস অফ অ্যানালজেসিক মানে আমরা তো জানি একেবারে বেসিক যে অ্যানালজেসিক মানে হচ্ছে ব্যথার ওষুধ। এখন জানতে হবে যে ব্যথার ওষুধ কয় ধরনের আছে। নন অপয়েড, ওকে, নন অপয়েড মানে হচ্ছে নন নার্কোটিক। ওকে, নন অপয়েড মানে হচ্ছে নন অপয়েড মানে নন নার্কোটিক, যেটা আমরা পড়লাম নন নার্কোটিক। নন নার্কোটিক, তো এর মধ্যে কি কি আরেকটা আছে অপয়েড। অপয়েড মানে হচ্ছে নার্কোটিক। ওকে, তো এক কথায় বলতে সেটা হচ্ছে যে এখানে শুধু কিছু এক্সাম্পল আছে, বাট এই যে দেখো, এই যে অপয়েড অ্যানালজেসিক বা নার্কোটিক অ্যানালজেসিক, এগুলো হচ্ছে মূলত আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইফেক্ট করে, কেমন? এগুলো আমাদের নার্ভাস সিস্টেমে ইফেক্ট করে। ওকে, আর এগুলো কোনো ইফেক্ট করে না, এই জন্য এটাকে আমরা দেখো কি আছে নন অপয়েডের ভিতরে কি আছে, এনএসএআইডি, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। নন স্টেরয়েড অ্যান্টি এনএসএআইডি মানে আছে নন স্টেরয়েড অ্যান্টি এসবি মিষ্টি, সে হাবিবা সেও শেয়ার করছে, মাহমুদা খানও শেয়ার করছে। ধন্যবাদ শাহিদা আক্তার, তোমাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এবং সবসময় ইনশাল্লাহ আমি তোমাদের পাশে থাকবো। সো শেয়ার করে দাও। 5টা শেয়ার করছে রুদ্র বরার, রুদ্র অবশ্যই কাছে থাকলে বুকে নিতাম ভাইয়া। সো অনেক ধন্যবাদ, 5টা শেয়ার করছো। সো সবাই শেয়ার করে দাও, রুদ্র মতো 5টা শেয়ার করে দাও। ওকে, আর কি আছে জয়শ্রী দে শেয়ার ডান, হুমায়ুন হুমায়রা সেও শেয়ার করছে, আখি আক্তার 6-7টা শেয়ার করছে, আখি আক্তার সোয়া, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আখি আক্তার শেয়ার করার জন্য। সো অপয়েড দেখো, দেখো আর কি কি আছে এখানে, এনএসআইড এর ভিতরে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, মেফোনামিক অ্যাসিড, ডাইক্লোফেনাক, ঠিক আছে। তারপরে হচ্ছে নন অ্যাসিডিক, এর মধ্যে একটা অ্যাসিডিক একটা নন অ্যাসিডিক। তো পরীক্ষার সময় এভাবে আসতে পারে যে নন অ্যাসিডিক অ্যানালজেসিক ড্রাগ কি কি আছে, নন অ্যাসিডিক অ্যানালজেসিক ড্রাগ, আর একটু হার্ড করলে। সো তোমাকে আমরা শুধু এটাই তোমাদেরকে বোঝার চেষ্টা করেছি বা বুঝাইতে চেষ্টা করছি যে তুমি যখন একটি কোশ্চেন পড়বা বা বিগত সালের কোশ্চেন যখন সলভ করবা, তুমি অ্যাসোসিয়েটেড আর কি কি পড়া উচিত তোমার, বা অ্যাসোসিয়েটেড আর কি কি পড়লে তুমি তোমার প্রিপারেশনটাকে একবারে সুপার লেভেলে নিয়ে যেতে পারবা। এবং this preparation is not only for your license, comprehensive licensing exam. So পরবর্তী তোমরা যারা ডিপ্লোমা আছো, সেম পড়াটাই তোমার জন্য পরবর্তী তুমি যখন পোস্ট বেসিক নার্সিং বা এমএসসি নার্সিং পড়তে যাবা, এই পড়াটা লাগবে। তুমি যখন গভর্নমেন্ট জবের জন্য যাবা, সেম এই পড়াটা তোমার আবার পড়তে হবে। সো এখন যদি ভাইয়া তুমি ভালো করে পড়ো, এই পড়াটা তোমার আর সেকেন্ড টাইম আর জীবনে কখনোই লাগবে না। সো বি কেয়ারফুল এবং আগামী 6 মাস এমনভাবে প্র্যাকটিস করো লাইসেন্স পাস করার সাথে সাথে যাতে একবারে ফার্স্ট চান্সে তোমার গভর্নমেন্ট চান্স জবটা হয়ে যায়। ওকে, ফার্স্ট চান্সে মানে ফার্স্ট চান্স জীবনে মনে করতে হবে, ফার্স্ট চান্স মানে লাস্ট চান্স। ওকে, সো এটা যে গভর্নমেন্ট জবটা হয়ে যায়। ওকে, সো এমন ভাবে তোমরা প্রিপারেশন নাও। 10টা শেয়ার খাবিজা আক্তার 10টা শেয়ার করছে, 16টা প্রিন্স রাফিন সে 16টা শেয়ার করছে। রাফিন কাছে থাকলে বুকে নিতাম ভাইয়া। সো হচ্ছে যে অসংখ্য ধন্যবাদ।
যত বেশি শেয়ার, ওকে, তত বেশি ধন্যবাদ, তত বেশি 108টা শেয়ার অলরেডি হয়ে গেছে। সো স্যালুট তোমাদেরকে, এবং তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, এবং আমার পক্ষ থেকে আই এম ভেরি হ্যাপি যে তোমরা এত বেশি শেয়ার করছো এবং আমার কথার সাথে সাথে তোমরা এত রেসপন্স করো, কেমন? সো আই এম ভেরি হ্যাপি, আই এম ভেরি মাচ হ্যাপি। ওকে, সো দেখো নন অ্যাসিডিক এর ভিতর কি আছে? প্যারাসিটামল, ঠিক আছে, কি আছে এটা? ফেনাসিটিন, তারপর কি আছে? মেটামিজল। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের কি আছে, এগুলো হচ্ছে নন অ্যাসিডিক অ্যানালজেসিক। তারপর দেখো অপয়েড বা দেখো আমরা কিন্তু এখানে আমরা উপরে ওটা ছিল যে নন কি ছিল, ওটা ছিল নন নার্কোটিক ড্রাগ গুলো কি কি আছে। ওকে, তো এখন আমরা যেহেতু এখানে আলোচনা করলাম যে অ্যানালজেসিকের ভিতরে কত টাইপস আছে, সবগুলো পড়ে নেওয়ার জন্য, যাতে করে ভবিষ্যতে এই অ্যানালজেসিক থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে তোমরা যাতে আনসার করতে পারো। ওকে, শেয়ার ডান, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শেয়ার ডান করার জন্য। তারপর দেখো অপয়েড মানে হচ্ছে নার্কোটিক ড্রাগ, এটা হচ্ছে ন্যাচারাল নার্কোটিক, ন্যাচারাল আছে মরফিন এবং মরফিন কোডেইন। সো এগুলো হচ্ছে আমাদের দেওয়ার পর কি আমাদের যে নার্ভাস সিস্টেমে মূলত এফেক্ট করে, বা অনেক বেশি যেমন সার্জিক্যাল যে পেইন গুলো হয় এগুলোতে মূলত এই যে মরফিন দিয়ে থাকে বা প্যাথিডিন দিয়ে থাকে। তারপর দেখো সেমি সিনথেটিক, পরীক্ষা যদি আসে যে ন্যাচারাল অপয়েড অ্যানালিসিস কিগুলা কি, বা যদি আসে যে ন্যাচারাল নার্কোটিক ড্রাগ কোনটা, তাহলে কি হবে মরফিন অথবা কোডেইন যেটা থাকে। সেমি সিনথেটিক দেখো ফার্মাকোলজিতে এই বেসিক গুলো থেকে তোমরা যদি জাস্ট এই এমন কিছু শর্ট যদি বের করে কিছু পড়তে পারো বেসিক, আর আমরা যেটা তো পড়াইয়েই দিলাম, তো আশা করি এগুলো নিয়ে তোমার আর কোনো কিছু পড়তে হবে না, ঠিক আছে? ওকে, সো একবার পড়াই দেবো, সারা জীবন মনে থাকবে। আর এই শীটগুলা হচ্ছে আমরা তোমাদেরকে হয়তো নেক্সট ক্লাসের পরে আমরা আমাদের গ্রুপে দিয়ে দেবো, কেমন? সো একবারে সুন্দর করে দেয়া থাকবে। সো ইনশাল্লাহ একবার পড়বা সারা জীবন এইটা দিয়ে খাইতে পারবা ইনশাল্লাহ। ওকে, শেয়ার ডান। জয়শ্রী দে, হাজরা খাতুন, জয়শ্রী দে, ইয়েস, সবাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য। হোয়াট এ রেসপন্স। তো খুব সুন্দর রেসপন্স তোমাদের জন্য। শেয়ার ডান করলাম রুবিনা, মাহমুদা, আফরোজ স্বামী, অনেক বন্ধুদের কিন্তু মেনশন করেছে মাহমুদা। ইয়েস, তোমরা ক্লাসটা করো, পাশাপাশি তোমরা অফকোর্স 10 জন করে বন্ধুকে, আমি চেয়েছিলাম যে ভালো পেয়ার্স দরকার, ভালো বন্ধুদের একটু মেনশন করে দাও। আর রমজান মাসে যদি তাদেরকে তোমরা একটু হেল্প করতে পারো, তা তোমার কারণে সে যদি শিখতে পারে। সো দিস ইজ অলসো কল্ড, এটাকে কি বলা যায়, যে এটা একদম সব হতে পারে তোমাদের। ওকে, আচ্ছা, তারপর দেখো সেমি সিনথেটিকের ভিতরে সেমি সিনথেটিক অপয়েড বা সেমি সিনথেটিক নার্কোটিক ড্রাগের ভিতরে কি আছে? অক্সিমোফিন বা কি আছে ফলকোডিন। ওকে, সো এগুলো তোমরা একটু স্ক্রিনশট বা পরে আমরা এটা দিয়ে দেবো। তারপর দেখো সিনথেটিক, এটা হচ্ছে সেমি সিনথেটিকের ভিতরে আছে আমাদের মেথাডান এবং প্যাথিডিন। সো দেখো এই দুটো বেশি ইউজ করা হয়। এই যে আরেকটা আছে কি ট্রামাডল। দেখো এই তিনটা বেশি ইউজ করা হয়, যে মরফিনটা বেশি ইউজ করে। সো মরফিন আছে ন্যাচারাল অপয়েড বা ন্যাচারাল নার্কোটিক, আর এদিকে হচ্ছে আমাদের সিনথেটিকের ভিতরে হচ্ছে আমাদের প্যাথিডিন এবং ট্রামাডল। এগুলো যেহেতু বেশি আমরা কমনলি ইউজ করি হসপিটালে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট মিনস তুমি যদি দেখো যে কোনো পেশেন্ট এখানে প্যাথিডিন বা ট্রামাডল পাচ্ছে, দ্যাট মিনস তুমি বুঝে পাবে দিস ইজ এ সিনথেটিক নার্কোটিক ড্রাগ। ওকে, সো যখন তুমি পেশেন্টের অর্ডারটা ফলো করবা বা তুমি যখন প্রেসক্রিপশনটা ফলো করবা, যখন দেখবা যে তাকে কোন ধরনের পেইন কিলার দেওয়া হচ্ছে, দ্যাট মিনস তোমার মাথায় তখন চলে আসবে এটা কোন অ্যানালিসিস ছিল, আমি তো এটা পড়ে আসছি, তাই না? ওকে, ক্লাসটা ভালো লাগছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও। নিয়াজ তালুকদার, ছেলেরা সব থেকে আগানো, শেয়ারের দিক থেকে ছেলেরা অনেক বেশি আগানো মেয়েদের থেকে। তো অনেক ছেলেরা সংখ্যায় কম হলেও তাদের শেয়ার করার ক্ষমতা অনেক বেশি। ওকে, বাট এবং মেয়েরা শেয়ার বন্ধুদের মেনশন, দ্যাট মিনস বুঝতে হবে যে মেয়েদের বান্ধবীর সংখ্যা অনেক বেশি, বন্ধু বান্ধবের সংখ্যা। সো থ্যাংক ইউ। চলে যাচ্ছিলাম যে আমাদের মেইন যে কোশ্চেনটা ছিল, এখন যাচ্ছি কোশ্চেনে, যেহেতু আমরা তার অ্যাসোসিয়েটেড যে কি আসতে পারে এগুলো পড়ে আসলাম। সো নন নার্কোটিক অ্যানালিসিস ভিতরে কি আছে দেখো, এখানে সে NSAID, নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তারপর কি আছে, সি ছিল অ্যাসিটাইল স্যালিসাইটিক অ্যাসিড। তারপরে হচ্ছে ডার্মাল, হচ্ছে এটা এক ধরনের আমাদের অপয়েড। ওকে, ডিমেরল। তারপর হচ্ছে যে আমাদের এসিটামিনোফেন। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের নন নার্কোটিক, ঠিক আছে, নন নার্কোটিক ড্রাগ। ক্লিয়ার? আশা করি তোমরা আর এটা কখনোই ভুলবা না, কেমন? ওকে, এখন একটা ইন্টারেস্টিং টপিকে চলে আসলাম তোমাদের। সেমিলুনার বাল্ব অফ দ্য হার্ট।
আরেকটু বড় করে নেই যাতে ওকে। সেমি লুনার মানে কি এটা বুঝতে হবে। সেমি লুনার, সেমি লুনার, ওকে সেমি লুনার। দেখো সেমি লুনার মানে কি, লুনার মানে হচ্ছে চাঁদ, লুনার মানে চাঁদ, সেমি লুনার মানে অর্ধেক চাঁদ, অর্ধচন্দ্র। সেমি লুনার মানে হচ্ছে অর্ধচন্দ্র, সেমি লুনার মানে হচ্ছে অর্ধচন্দ্র। এটা বুঝতে পেরেছি। আমাদের হার্টের, এর আগে আমরা একটু মূলত হার্টের সার্কুলেশন, যেহেতু হার্ট নিয়ে আসছি, সো হার্টের সার্কুলেশনটা তোমাদের জানা খুবই প্রয়োজন। এবং এই হার্টের সার্কুলেশন দিয়ে পরবর্তী যতগুলো কম্পিটিটিভ এক্সাম হবে তোমাদের, প্রত্যেকটা এক্সামে কিন্তু এই সার্কুলেটরি সিস্টেম বা কার্ডিয়াক সিস্টেম থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। সো আমরা জাস্ট একটু বেসিকটা জেনে নেই যে আমাদের কার্ডিয়াক, আমাদের ব্লাড সার্কুলেটরি সিস্টেম বা ব্লাড সার্কুলেশনটা একটু জেনে নেই, কেমন? ওকে। সো দেখো আমাদের হচ্ছে যে আমাদের যে দুইটা বেইন থেকে মূলত আমাদের হার্ট, মূলত আজকে আমরা দেখবো হার্ট কিভাবে পাম্প করে বা হার্টের টোটাল বডির সার্কুলেশন এটা কি। সো দেখো যে দুইটা আমাদের যে মেজর বেইন থেকে হচ্ছে আমাদের মূলত এটা কি ডিঅক্সিজেনেটেড, ওকে CO2 মানে কার্বন ডাই অক্সাইড। দেখো এগুলা কি ব্লু কালার, দ্যাট মিনস এটা হচ্ছে কি আমাদের, আর যেটা রেড কালার এটা অক্সিজেনেটেড, কেমন? তো আমরা এটা তো মূলত বুঝি যে হচ্ছে ডিঅক্সিজেনেট কোনটা আর অক্সিজেনেট কোনটা, তাই না? ওকে, দ্যাট মিনস যদি কোনো পেশেন্টের, জাস্ট এটা একটু বলে রাখলাম যে যদি কোনো মনে করো হাইপোভলিমিক শক, দ্যাট মিনস আমার অনেক ব্লিডিং হয়েছে, বা একটা অ্যাক্সিডেন্টাল কাট ইঞ্জুরি পেশেন্ট, আর একটা অ্যাক্সিডেন্টাল রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের একটা পেশেন্ট আসলো, তুমি দেখলে যে তার একদম শরীরে পেল কালার হয়ে গেছে, পেল কালার দ্যাট মিনস কিছুটা ব্লুইশ কালার হয়ে গেছে, দ্যাট মিনস বুঝতে হবে তার শরীরে কার্বন ডাই অক্সাইডের রক্তের সংখ্যা অনেক বেশি, দ্যাট মিনস অক্সিজেনের মানে তার শরীরে সে হাইপোভলিমিক শকে আক্রান্ত বা সে ওইটাতে হয়েছে আর কি। তো দেখো এখন দেখো আমাদের শরীরে যে কার্বন ডাই অক্সাইড ডিঅক্সিজেনের যে ব্লাড গুলো আছে, এগুলো মূলত হার্টের ভিতরে আসে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা, ইনফেরিয়র ভেনা কাভা এবং সুপিরিয়র ভেনা কাভার মাধ্যমে। তারপরে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, ওকে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এবং এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, ওকে। সো রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল। তো হচ্ছে ব্লাডটা সুপিরিয়র, এই দুইটার ওপেনিং ইনফেরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা দুইটার ওপেনিং হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়ামে। এই রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড যাচ্ছে যে রাইট ভেন্ট্রিকলে, এবং এই মাঝখানে যে বাল্বটা আছে, দিস ইজ কল্ড দ্য ট্রাইকাসপিড বাল্ব, দ্যাট এখানে আমাদের তিনটা কাসপিড আছে বা ওকে, দিস ইজ কল্ড দ্য ট্রাইকাসপিড বাল্ব। এরপরে দেখো এখানে একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা হচ্ছে এই রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড যাচ্ছে পিউরিফিকেশনের জন্য। পিউরিফিকেশন মানে হচ্ছে যেহেতু শরীর থেকে এখানে ডিঅক্সিজেনেটেড, দ্যাট মিনস CO2 ব্লাড, ওকে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড এর যে আমাদের রক্তটা আছে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা, এটা পিউরিফিকেশনের জন্য আমাদের এটা হচ্ছে কি পালমোনারি আর্টারিস, দেখো এটা হচ্ছে পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারির মাধ্যমে চলে যাচ্ছে আমাদের হার্টে পিউরিফিকেশনের জন্য, ওকে। এরপরে আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, এই যে পিউরিফাই হয়ে আসার পরে পালমোনারি ভেইন থেকে আবার এটা লেফট অ্যাট্রিয়ামে আসবে, ওকে। যেহেতু আমাদের হার্টের কাজই হচ্ছে যে আমাদের লাংসটাকে ইউজ করে ব্লাডটাকে পিউরিফাই করা, এবং এই পিউরিফাই ব্লাডটাকে আমাদের শরীরে, সারা শরীরে সার্কুলেট করা। সো সবাই একটু, ও সামনে কি আসবে তা দেখান, ওকে ওকে। সো হচ্ছে জাস্ট আজকে শুধু সার্কুলেশনটা দেখাবো, যাতে সারা জীবন তোমাদের খুব ইজিলি তুমি এটা বেসিকটা অন্তপক্ষে বুঝতে পারো যে কিভাবে সার্কুলেশনটা আমাদের শরীরে হচ্ছে। দেখো এখানে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমাদের সকল আর্টারি, দেখো আমাদের প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা আর্টারিতে থাকে হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, আর শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে আমাদের শরীরের দুইটা আর্টারি, এর একটা আর্টারি হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি, যেটার নাম আর্টারি, কিন্তু এখান থেকে যায় হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, ওকে। দেখো এটার নাম হচ্ছে আর্টারি কিন্তু যাচ্ছে CO2 ব্লাড, ডিঅক্সিজেনেটেড ব্লাড। তোমাদের কাছে আমার একটি কুইজ, সেটা হচ্ছে দেখি কে পারে আমাদের শরীরে আর কোন আর একটা আর্টারি আছে যেটা দিয়ে হচ্ছে নাম আর্টারি, কিন্তু আমরা সচরাচর জানি আর্টারি দিয়ে যায় হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, কিন্তু সেই আমাদের শরীরে আর একটা আর্টারি আছে সেটা দিয়ে হচ্ছে চলাচল করে ডিঅক্সিজেনেটেড ব্লাড। সো কুইকলি তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও আমাদের শরীরে আর কোন আর্টারি আছে। দ্যাট মিনস আমাদের দেহে দুইটি মাত্র ডিফারেন্স আর্টারি আছে, যে দুটো হচ্ছে উল্টো কাজ করে। প্রত্যেকটা আর্টারি হচ্ছে অক্সিজেনেটেড রক্ত বহন করে, বাট আমাদের শরীরে এই দুইটা আর্টারি শুধুমাত্র কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। দেখি তোমরা কে পারো, এইটা পরীক্ষায় আসতে পারে, এবং তোমাদের যেহেতু তোমরা ফিমেল,
সো যে কোনো চাকরির ভাইভাতে এটা এটা আসতে পারে। ওকে, দেখি তোমরা কে কে পারো, তোমরা কে কে পারো আমি একটু দেখতে চাই। যে আমাদের শরীরে দুইটা আর্টারি আছে, যে আর্টারি হচ্ছে ডিঅক্সিজেনেটেড রক্ত বহন করে, বাট আমরা জানি আমাদের শরীরে সকল আর্টারি অক্সিজেনেটেড রক্ত বহন করে। আর ভেইন যেগুলো আছে এগুলো সবসময় হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। দেখি তোমরা কে পারো। এখনো কেউ পারতেছো না বা এখনো কাউকে দেখতে পাচ্ছি না। এত এত স্টুডেন্ট তোমরা আছো আমাদের সাথে, বাট এই বেসিক নলেজটা দেখি কার ভিতরে আছে। নো, লেফট আর্টেরিয়াম, নো নো, লেফট অ্যাট্রিয়াম, সরি এটা না, এটা বলতে লেফট অ্যাট্রিয়াম এটা তো কোনো আর্টারি বা ভেইন না। ওকে, এটা হচ্ছে একটা চেম্বার, এটা হচ্ছে একটা চেম্বার। ওকে, সো আমাদের শরীরে আমরা ভর্তি হলে কি, বিউটি আক্তার আয়েশা উনি লিখছে আমরা ভর্তি হলে কি আমি ক্লাস, ইয়েস আমি ক্লাস নিব, আমি ক্লাস নিব। ওকে, সো ডোন্ট ওয়ারি, এমন ভাবে পড়াবো ইনশাল্লাহ, সত্যি কথা বলতে হচ্ছে এমন ভাবে পড়াবো যে জীবনে এটাকে অ্যাপ্লাই করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা, মানে আমার কাছ থেকে শিখে তোমরা আবার এটাকে কাউকে শিখাইতে পারবা। সো এমন ভাবে তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ। ওকে, সো হচ্ছে তোমরা কি কেউ জানো কিনা? ওকে, আচ্ছা কেউ জানো না। ওকে, ওকে, সেটা হচ্ছে আম্বিলিকাল, আমাদের আম্বিলিকাল আর্টারি, আম্বিলিকাল আর্টারি। ওকে, আম্বিলিকাল আর্টারি হচ্ছে আমাদের সেকেন্ড আর একটা আর্টারি। ওকে, সো যেটা হচ্ছে যে সেই আর্টারি দিয়ে আম্বিলিকাল আর্টারি দিয়ে হচ্ছে আমাদের কি ডিঅক্সিজেনেটেড রক্ত যায়। সো যদি পরীক্ষায় যদি যদি কোনোদিন কেউ জিজ্ঞেস করে যে আমাদের শরীরে যে কোন দুইটা আর্টারি ডিঅক্সিজেনেটেড রক্ত বহন করে, দেখি তোমরা অনেকেই যুক্ত আছো আমাদের সাথে। ওকে, সো সেটা হচ্ছে যে সো তোমরা বুঝতে পারছো কিনা আম্বিলিকাল আর্টারি, ক্লিয়ার? সো তোমাদেরকে একটা একেবারে সিক্রেট জানিয়ে দিলাম, ঠিক আছে? প্লাসেন্টাল বা আম্বিলিকাল আর্টারি। ওকে, আম্বিলিকাল। ওকে, সো যাই হোক, তারপরে দেখো কি হয়, আমি জাস্ট যেহেতু সার্কুলেশনটা তোমাদেরকে একটু বলছিলাম যে দেখো এখানে এই যে পালমোনারি আর্টারি দিয়ে, ওকে পালমোনারি আর্টারি দিয়ে, আর এটা হচ্ছে পালমোনারি ভালভ। ওকে, সো এই যে দেখো রাইট ভেন্ট্রিকল থেকে যে ব্লাড এদিকে যাচ্ছে, এখানে একটা ভালভ আছে, সেটা হচ্ছে যে আমাদের পালমোনারি ভালভ। ওকে, পালমোনারি ভালভ, এই পালমোনারি ভালভের মাধ্যমে ব্লাড পিউরিফিকেশনের জন্য যাচ্ছে লাংসে, লাংস থেকে হচ্ছে যে ব্লাড অক্সিজেনের ব্লাড এসে ঢুকতেছে আমাদের লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়ামে। এবং এইটা আবার হচ্ছে আমাদের মাইট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ, বাইকাসপিড ভালভের মাধ্যমে আসছে আমাদের কি লেফট লেফট ভেন্ট্রিকলে, এবং লেফট ভেন্ট্রিকল থেকে আমাদের সেমিলুনার ভালভ বা অ্যাওর্টিক ভালভ থেকে সারা শরীরে চলে যাচ্ছে। যাই হোক, একদম অল্পের ভিতরে শেষ করব। সো হচ্ছে ক্লাস কবে থেকে শুরু, আচ্ছা এটা আমরা পরে বলবো ক্লাস কবে থেকে শুরু হয়। ওকে, সো দেখো এখন আমরা মূলত জানতে চাচ্ছিলাম যে আমাদের সেমিলুনার ভালভ কোনটি, সেমিলুনার ভালভ কোনটি। একটা হচ্ছে কি যে এই দেখো সেমিলুনার মানে হচ্ছে, দেখো এখানে কোনো ট্রাইকাস্পিড নাই, এই যেগুলা লুনের মানে লুনার, দ্যাট মিনস চাঁদের মতো দেখা যাচ্ছে। ওকে, সো এটাকে বলে হচ্ছে, এটাকে বলে হচ্ছে সেমিলুনার ভালভ। সো নাম্বার ওয়ান হচ্ছে পালমোনারি কি নাম্বার ওয়ান হচ্ছে যে অ্যাওর্টিক বা অ্যাওর্টিক বা আমাদের অ্যাওর্টিক ভালভ। ওকে, সো অ্যাওর্টিক ভালভ হচ্ছে এই একটা। ওকে, আর একটা দেখো এটা নিয়ে আমরা যদি পড়াবো, এই যে দেখো নিচে আমি তোমাদের জন্য নিয়ে আসছি। সো এই দেখো সেমিলুনার ভালভ কোনটা কোনটা আছে। ওকে, সো সেমিলুনার ভালভ হচ্ছে আমাদের এই দুইটা, একটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক ভালভ। ওকে, অ্যাওর্টিক ভালভ সেটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল থেকে, যেটা আমাদের আর্চ অফ অ্যাওর্টা থেকে সরিয়ে গেছে, অ্যাওর্টিক ভালভ। আর একটা হচ্ছে আমাদের পালমোনারি ভালভ। এই দুইটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক ভালভ এবং পালমোনারি ভালভ, এই দুইটা ভালভ হচ্ছে আমাদের সেমিলুনার ভালভ। ক্লিয়ার? ওকে, সো পরীক্ষায় যদি আসে তাহলে আমরা কি করব যে সেমিলুনার ভালভ হচ্ছে, এছাড়া যদি অন্যান্য যে আমাদের যদি পরীক্ষা আসে যে মাইট্রাল ভালভ বা আমাদের বাইকাসপিড ভালভের আরেকটা নাম কি, সেটা হচ্ছে আমাদের মাইট্রাল ভালভ। এছাড়া কতগুলো ভালভ আছে এটা যদি পরীক্ষা আসে যে হাউ মেনি ভালভস ইন হার্ট, বা আমাদের আমাদের কার্ডিয়াক সিস্টেমে কতগুলো ভালভ আছে, তোমরা কে কে জানো একটু কমেন্ট করে জানাও। দেখো এই একটা ভালভ দেখি, ওকে এই একটা, এই একটা দুইটা, এই একটা তিনটা, এই একটা চারটা, আমাদের টোটাল চারটা ভালভ। হাউ মেনি ভালভ? চারটা ভালভ আছে। ওকে, সো এটা মুখস্থ করার জিনিসটা, এটা বুঝতে হবে যে কতগুলো ভালভ আমাদের হার্টের চেম্বার গুলোতে আছে। ক্লিয়ার? ওকে,
সো থ্যাংক ইউ। তো তোমরা সবাই বুঝতে পারছো কিনা সেটা একটু কমেন্ট করে জানাও, তোমরা বুঝতে পারছো কিনা। অ্যাডমিশন হলে কি প্রতিদিন ক্লাস নেবেন ভাইয়া? কৃষ্ণা রানী বিশ্বাস, ইয়েস প্রতিদিন ক্লাস থাকবে। তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। দেখো এটা হচ্ছে হাউ মেনি বাল্ব, আর একটা হাউ মেনি চেম্বার অফ দ্য হার্ট, হাউ মেনি চেম্বার অফ দ্য হার্ট। ওকে, সেটা হচ্ছে 4টা চেম্বার আছে আমাদের হার্টে। ওকে, 4টা চেম্বার আছে। এছাড়া তো আমাদের হার্টের লেয়ার, হার্টের 3টা লেয়ার, আমাদের কি পেরিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এগুলো। তারপরে হচ্ছে যে আরো কার্ডিয়াক নিয়ে আসলে বিশাল, মানে আসলে অনেক অনেক বাস্ট সিলেবাস হার্ট নিয়ে, কেমন? ওকে, আচ্ছা, সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের কোয়েশ্চেন। তোমরা বুঝতে পারছো কিনা ভাইয়া? আবার একটু বুঝেই বলেন। আচ্ছা, জি ভাইয়া। আচ্ছা, তোমরা হচ্ছে এই ক্লাসটা আবার করবা। সেমি লুনার বার, অর্ধচন্দ্র বলছেন, বাট কোনো বুঝের মতো কিছু নাই। আচ্ছা, তোমরা হচ্ছে এটা আমরা আমাদের পরের ক্লাসে হচ্ছে তোমাদেরকে ভালো করে বুঝাবো সেমিলুনার বাল্ব। সো হচ্ছে তোমরা একটু এটা বাসায় একটু স্টাডি করবা, যেহেতু এবং আমাদের পেইড কোর্সে এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আর তোমরা যারা বুঝতে পারো না, এই ক্লাসটা শেষে আবার এই ক্লাসটা একটু অ্যাগেইন করে নিবা, কেমন? ওকে, একদম একটু জুম করে নিবেন। ওকে, আমি জুম করে নিব, ওয়েট। আচ্ছা, এখন চলে যাচ্ছি মেজর কজেস অফ নিউনেটাল ডেথ। আচ্ছা, মেজর কজেস অফ দা নিউনেটাল ডেথ। আচ্ছা, তোমরা একটু কে কে জানো বলো তো, যে নিউনেট কাকে বলে, তোমরা একটু বলো। ওকে, মেজর কজেস অফ নিউনেটাল ডেথ, তোমরা কে কে জানো? ওকে, তো আমি এখানে তোমাদের জন্য একেবারে, যেহেতু আমি এই নোটটা হচ্ছে তোমাদেরকে দিব, এই জন্য হচ্ছে আমি চাইছি যে অ্যাসোসিয়েটেড ইনফরমেশন গুলা এর ভিতরে রাখার জন্য, কেমন? যাতে এই নোটটা আমি তোমাদেরকে পরবর্তীতে দিতে পারি, আর তোমরা আগে থেকে এটাকে নোট করে রাখো। কারণ কিছু কিছু জিনিস হচ্ছে আমি লিখে দেই, যেটা নোট করতে মানে এত বেশি নোট করা যায় না ভিতরে, কেমন? ওকে, ওকে, জন্মের পর 28 দিন পর্যন্ত, ইয়েস। এটা পরীক্ষা আসতে পারে যে নিউনেটাল এজ কতদিন, কেমন? এটা আসতে পারে। সো মেজর ডেথ অফ নিউনেটাল কি ড্রয়িং আছে, বার্থ ইনজুরি, নিউনেটাল জন্ডিস, তারপর হচ্ছে কি, বা এই যে নিউনেটাল জন্ডিস, এটা কিন্তু অ্যাভেলেবেল মোটামুটি সচরাচর হয়। তারপর বার্থ স্পাইসিয়া, এটা হয়। তারপর কি ইপিলেপসি, ঠিক আছে। সো আমরা একটু এর এর বাইরেও একটু পড়বো, যে এখানে আমি তোমাদের জন্য লিখে রাখছি যে আন্ডার 28 ডেজ অফ এজ। তো এটা 28 দিনের নিচে সকল বাচ্চাদেরকেই মূলত আমরা নিউনেট বলে থাকি। সো কজেস অফ নিউবর্ন ডেথ ইন বাংলাদেশ, তো বাংলাদেশে মূলত নিউরাল ডেথের আদার যে কজগুলো আছে এগুলো একটু তোমাদেরকে পড়াই ফেলবো, যাতে পরবর্তীতে যে এখান থেকে কোনো কোশ্চেন আসলে তোমরা পড়তে পারো বা তোমরা পরীক্ষায় পারো, কেমন? আর সবাইকে একটা অনুরোধ করবো, সবাই শেয়ার করে দাও, কেমন? বোর্ডে জুম করছি, এবার ফেটে গেছে, ওটা আসলে দেখা যাচ্ছে না, তারপর আমি একটু ফোন দেখে পড়াচ্ছি। সেটা হচ্ছে কি, পেরিনেটাল অ্যাসপাইসিয়া, তারপর হচ্ছে কি প্রিটার্ম, প্রিটার্ম লো বার্থ ওয়েট। ওকে, প্রিটার্ম লো বার্থ ওয়েট, কেমন? এটা হচ্ছে আইইউজিআর, মানে ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন। আইইউজিআর মানে হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন গ্রোথ রিটার্ডেশন, মানে হচ্ছে যতটুকু গ্রোথ হওয়ার দরকার সেটা গ্রোথ হয় না এটা। তারপর কি সেপ্টিসেমিয়া, দেখো সেপ্টিসেমিয়া, দেখো এই যে সেপ্টিসেমিয়া একটা ইনফেকশন, এটা 16% মূলত হয়ে থাকে সেপ্টিসেমিয়া। দেখো সেপ্টিসেমিয়ার, দেখো এখানে মূলত আমরা জানি যে ব্যাকটেরিয়া, দেখো এই যে সেপ্টিসেমিয়া কোথা থেকে আসছে তোমাদের একটু পড়াই দিই। এটা হচ্ছে ব্লাডে যদি ইনফেকশন হয় সেটাকে বলে সেপ্টিসেমিয়া। ওকে, দেখো তার আগে হচ্ছে ব্যাকটেরিয়া, দেখো এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, দ্যাট মিনস ব্যাকটেরিয়া যদি ব্লাডে প্রেজেন্স থাকে এটাকে বলে ব্যাকটেরিয়ামিয়া, ব্যাকটেরিয়ামিয়া। এটাকে বলে হচ্ছে ব্যাকটেরিয়ামিয়া, মানে ব্লাড প্রেজেন্স, ব্যাকটেরিয়া প্রেজেন্স ইন ব্লাড। তারপরে যে স্টেজ সেটা হচ্ছে সেপ্টিসেমিয়া। এটা হচ্ছে সেপ্টিসিস মানে যে এই যে ব্যাকটেরিয়া গুলো যদি গ্রোথ করে, ওকে, ব্যাকটেরিয়া যদি গ্রোথ করে এটাকে বলে আমরা ব্লাড সিএস করি, তাই না? আমরা যে কোনো পেশেন্টকে কি করি, ব্লাড সিএস করি, দ্যাট মিনস তার ব্লাডে কোনো ইনফেকশন গ্রো করছে কিনা। ওকে, সো এই যে ব্যাকটেরিয়া হওয়ার পরে যখন সেপ্টিসেমিয়া আমরা সাইন সিমটম বুঝি, সেপ্টিসেমিয়া, এই সেপ্টিসেমিয়ার সাইন সিমটম যখন আমরা বুঝি তখন হচ্ছে আমরা এটাকে ব্লাড কালচার ফর ব্লাড কালচার, ওকে, ব্লাড ফর সিএস বলি আমরা, যে কালচার সেন্সিটিভিটি টেস্ট করি। আর এই কালচার সেন্সিটিভিটি টেস্টে কি হয়, যে তার এই ব্যাকটেরিয়ার উপরে কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করবে, ওকে, কোন অ্যান্টিবায়োটিক কাজ করবে এটা আমরা মূলত বুঝতে পারি। এটা হলো কালচার সেন্সিটিভিটি। ক্লিয়ার দেখা যাচ্ছে না? আই এম ভেরি সরি, কারণ হচ্ছে এটা জুম বেশি করলে আমি নিজে দেখতে পাচ্ছি না।
তারপরে দেখো এটা পরে আরেকটা স্টেজ, সেটা হচ্ছে পায়োমিয়া। পায়োমিয়া, পায়োমিয়া মানে হচ্ছে এটাকে গ্রোথ করতে করতে যদি কোনো জায়গায় একদম ব্লকেজ হয়ে যায়, ঠিক আছে, এটাকে বলে পায়োমিয়া। দ্যাট মিনস সেপ্টিসিমিয়াও একটা একটা নির্দিষ্ট একটা কি তিনটা মাধ্যমে আসে, একটা ব্যাকটেরিয়ামিয়া, সেপ্টিসিমিয়া অ্যান্ড পায়োমিয়া। ক্লিয়ার? ওকে, সো আশা করি এই বেসিক গুলো তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এই বেসিক গুলো আমি প্রায় 1 যুগ আগে শিখছি। কেমন? প্রায় 1 যুগ আগে। এটা মূলত মাইক্রোবায়োলজির। আর আমার আমার মাইক্রোবায়োলজির টিচার অনেক ভালো ছিল, এক ম্যাডাম ছিল। সো সেখানে আমরা অনেক অনেক ইনফরমেশন, অনেক অনেক বেসিক যেগুলো এখন পর্যন্ত প্রায় 1 যুগ আগের পড়া, কিন্তু আমার এখনো মনে আছে, এগুলো আমি এখনো ভুলি নাই। সো তোমরা যারা, তোমাদের যাদের ভিতরে এই বেসিক গুলো আছে, অফকোর্স তোমরা অনেক ভালো করবা, এবং যাদের নাই আমরা পড়াচ্ছি, যেহেতু আমি ভালো করে মোটামুটি শিখছিলাম, তোমাদেরকে দিচ্ছি, তোমরা আবার পরবর্তীতে কাউকে শিখাতে পারবে। কেমন? এবং এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসবে, বা তুমি যখন ভালো পারবা একটা কেস প্রেজেন্ট করতে, বা একটা কেস দেখলে বা একটা পেশেন্ট দেখলে তোমার বুঝতে অনেক সুবিধা হবে যে তার ট্রিটমেন্ট মডিউল এটা কেন, বা এটা কেন করতেছে, কখন কি টেস্ট করতেছে, এগুলো কেন, রুটিন টেস্ট, এভরিথিং যা যা করতেছে তোমরা সবকিছু, তখন তোমার অনেক ভালো লাগবে একটা পেশেন্ট ম্যানেজ করতে। তারপরে নিউরেটাল জন্ডিস, নিউরেটাল জন্ডিসটা 6% হয়ে থাকে, ভেরি সিভিয়ার। আমি যদিও বোর্ডেটা দেখতে, ভেরি সিভিয়ার নিউমোনিয়া, ভেরি সিভিয়ার নিউমোনিয়া। ওকে, আমি গতকালকে পড়েছিলাম যে নিউমোনিয়া পেশেন্টকে আমরা যখন, দেখো যে তুমি যখন ডাক্তারের কাছে কোনো বাচ্চাকে নিউমোনিয়া পেশেন্ট নিয়ে যাও, সে তখন যে লাঞ্চ হচ্ছে যে আমাদের দেখে, তখন একটা লাঞ্চে যে সাউন্ড হয়, সেটা হুইজিং সাউন্ড, হুইজিং সাউন্ড। মনে আছে কিনা? তোমাদের মনে আছে কিনা? আমি এর আগে পড়াইছি। সো এই বেসিক গুলো তোমাদের সারা জীবন কিন্তু লাগবে। কেমন? সারা জীবন কিন্তু লাগবে। যদি পালমোনারি এডিমা হয়, তাহলে আমাদের কোন ধরনের সাউন্ড হবে? কে কে জানো? কালকে কিন্তু পড়াইছিলাম। ওকে, এগুলো কিন্তু সারা জীবন তোমাদের লাগবে, যে নিউমোনিয়ার জন্য কোন সাউন্ড হয়, তারপরে সিওপিডির জন্য রংকাই সাউন্ড হয়, ঠিক আছে। আর ক্র্যাকলস হয় হচ্ছে যদি পালমোনারি ইডিমা, ক্র্যাকলস। ওকে, বা পালমোনারি ইডিমা মানে হচ্ছে আমাদের যে প্লুরাল ইফিউশন, যেটাকে বলি প্লুরাল ইফিউশন, যদি প্লুরাতে কোনো পানি জমে, ফ্লুইড জমে, বা পালমোনারি ইডিমা যদি লাংসে কোনো পানি জমে। ওকে, লাংসের কভারিং এর নাম কিন্তু প্লুরা। ওকে, জানো তো তোমরা প্লুরা। যাই হোক, এটা অন্যদিকে চলে গেছি, সরি ফর দ্যাট। ওকে, দেখো অনেকেই বলছে মনে আছে, ইয়েস। সো প্রতিটা ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যেহেতু এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল একটা ক্লাস। সিকোয়েন্সিয়াল এই ক্লাসগুলো তোমাদের করতে হবে, এবং ক্রোনোলজি মেনটেন করতে হবে, ক্রোনোলজি মেনটেন করতে হবে। কেমন? সো একটা গ্যাপ পড়লে হবে না। এই জন্য আমি একটা শর্ত তোমাদেরকে দিয়েছিলাম যে আমাদের পরবর্তী ব্যাচে আমরা এমন কিছু স্টুডেন্টদেরকে নিয়ে আমাদের পরবর্তী ব্যাচটা আমি স্টার্ট করব, যে ব্যাচে অনেক বেশি পরিশ্রমী স্টুডেন্ট থাকবে, এবং তার একটা শর্ত থাকবে যে 100% ক্লাসে অ্যাটেন্টিভ থাকতে হবে। 100%, দুনিয়া সব শেষ হয়ে যাক, ঠিক আছে, দুনিয়া শেষ হয়ে যাক, কিন্তু তাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে। কারণ হচ্ছে এই সিকোয়েন্স যদি সে একটা ব্রেক করে, তোমরা যারা আমাদের আগামী গতকালকে ক্লাস যারা পাও নাই, তারা হচ্ছে আজকের ক্লাসটা কিন্তু মজা পাবে না। ওকে, এটাই স্বাভাবিক। এই জন্য প্রতিটা ক্লাস, এই জন্য আমি শর্ত দিয়েছি যে আমাদের পরবর্তী ব্যাচে যে সকল স্টুডেন্টরা থাকবে, বা আমাদের কম্পিটিটিভ লাইসেন্সিং ব্যাচে, যে পরবর্তী ব্যাচে যে সকল স্টুডেন্টদেরকে আমরা নিব, তাদেরকে ডিটারমিন থাকতে হবে যে তারা কোনো ক্লাস মিস করতে পারবে না, 100% সিকোয়েন্স মেনটেন করতে হবে। তাহলেই সে কেবল তার নিজের যেমন একটা স্যাটিসফ্যাকশন হবে যে আমি অনেক কিছু শিখতে পারছি, এবং তার ভিতরে এমন একটা কনফিডেন্স লেভেল চলে আসবে, সে পরীক্ষায় কোশ্চেন যেখান থেকে দুনিয়ার যে জায়গা থেকে কোশ্চেন আসুক, মেডিকেল বা নার্সিং রিলেটেড, সে অফকোর্স অ্যান্সার সে করতে পারবে। ওকে, সো এমন কিছু স্টুডেন্ট নিয়ে আমাদের পরবর্তী ব্যাচটা স্টার্ট করব। এবং আমাদের আরেকটি শর্ত আমরা দিয়েছিলাম যে অনেক বেশি পরিশ্রমী হতে হবে। কোনো সাজেশন দেওয়া, কোনো শর্টকাট কোনো লেখাপড়া হবে না। এই ব্যাচে কোনো শর্টকাট লেখাপড়া হবে না, অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি স্টাডি করতে হবে। এমন কিছু স্টুডেন্টদেরকে নিয়ে আমরা আমাদের পরের ব্যাচটা কিন্তু স্টার্ট করব। ওকে, সো এমন ডাইনামিক স্টুডেন্টদেরকে নিয়ে আমরা যদি 100% সফল হতে পারি, এটাই আমাদের সফলতা, বা এটাই আমার এই কষ্টের সফলতা আগামী 6 মান্থ পরে। ওকে, এই যে ঘন্টার পর ঘন্টা তোমাদের জন্য অফিস করে, অন্য কাজ করে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান ঠিক করে, তারপর আবার রাতে তোমাদের জন্য এই যে বকবক করা, ক্লাস নেওয়া। ওকে, এটার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমি এমন কিছু স্টুডেন্টকে বাছাই করে নিতে চাই যারা আমার মতো পরিশ্রমী, বা আমার মতো পরিশ্রম করতে রাজি আছে, এবং যারা সফল হতে চায়, যাদের ধ্যান ধারণা বিশ্বাস সবকিছু একটা ডেস্টিনেশনে, এবং দিস ইজ সাকসেস, এই সাকসেসের জায়গাতে আমি তাদেরকে নিয়ে যেতে চাই। কেমন? ওকে, সো হচ্ছে ওকে, সো তোমরা এমন ডাইনামিক স্টুডেন্ট যদি থাকো, তোমরা একটু কমেন্ট করে জানাও তোমরা এভাবে পরিশ্রমী স্টুডেন্ট তোমরা কারা কারা আছো, এবং কারা কারা
আমার সাথে এই সফলতার জায়গাতে বা সফলতার যে ডেস্টিনেশন এই জায়গাতে পৌঁছাতে চাও, ঠিক আছে, তাদের নিয়ে ইনশাল্লাহ আমাদের যে জার্নিটা শুরু হবে। এবং দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং একটা জার্নি, কেমন, দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং একটা জার্নি। এবং এখানে আমি ফার্স্ট বেঞ্চার এবং লাস্ট বেঞ্চার কোনো ডিফারেন্সিয়েট থাকবে না। সো এমন একটা গ্রুপ অফ পিপল থাকবে, এমন একটা গ্রুপ অফ স্টুডেন্টস এখানে থাকবে, এমন একটা ডাইনামিক স্টুডেন্ট হিসেবে তাদেরকে তৈরি করা হবে যে একদম পুরো বোমার মতো, ওকে, পারমাণবিক একদম পুরো নিউক্লিয়ার বোমার মতো। ওকে, যাই হোক, তো অনেকেই বলছে যে ইনশাল্লাহ আমি আছি, আখিমনি আমি আছি, ইয়েস। সো হচ্ছে যারা যারা এমন প্রতিজ্ঞাবদ্ধ যারা হতে চাও, বা যারা এমন ডাইনামিক হতে চাও, বা নিজেকে প্রমাণ করতে চাও সফল হওয়ার মাধ্যমে, বা তোমার ফ্যামিলিকে প্রুভ করতে চাও যে না আমি পারি, একবার ফেল করছি তাতে কি, বা একবার অকৃতজ্ঞ হয়েছি তাতে কি, আমি এবার অনেক বেশি ভালো করছি। এবং এই ভালো করাটা নট অনলি ফর লাইসেন্স এক্সাম, ইন ফিউচারে যতগুলো কম্পিটিটিভ এক্সাম তোমার হবে সেখানে তুমি সফল হওয়ার মাধ্যমে তুমি সবাইকে দেখিয়ে দাও যে তুমি পারো। ওকে, আচ্ছা, ওকে, সবাই বলছে ইনশাল্লাহ দোয়া করবেন, আমি আছি, ইয়েস, সবাই থাকো ইনশাল্লাহ আমাদের সাথে। ওকে, সো আমরা চলে যাচ্ছি, দেখো এখানে কি আছে। আচ্ছা, এখানে সব পড়া হয়েছে কিনা, তো কনজিনিটাল অ্যাবনর্মালিটি, বার্থ ইনজুরি আছে, আদার কজের ভিতরে আছে কি আমাদের নিউনেটাল ডেথ, এগুলো। ওকে, সো চলে যাচ্ছি আমাদের মেজর কজেস অফ দ্য নিউনেটাল ডেথ এর ভিতরে কি আছে আমাদের, দেখো বার্থ ইনজুরি বি নাম্বার। ওকে, এই যে বার্থ ইনজুরি আছে, তারপর কি আছে আমাদের নিউনেটাল জন্ডিস, এটা আমরা একটু পরে আসছি। ওকে, তারপর কি আছে বার্থ অ্যাসফাইসিয়া। ওকে, ওকে, সো আমরা মোটামুটি ক্লিয়ার এই জায়গাগুলো, এই কনসেপ্টগুলো ক্লিয়ার যদি হয় তোমরা অবশ্যই যে কোনো কম্পিটিটিভ এক্সামে, যে কোনো কম্প্রিহেন্সিভ কম্পিটিটিভ এক্সামে তোমরা অবশ্যই ভালো করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, জি ভাইয়া আমি আছি, অনেক পরিশ্রম করতে চাই, বাট পরিশ্রমের, শোনো, জীবনে সার্থক হতে হলে একটা হচ্ছে পরিশ্রম, একটা হচ্ছে জেদ। জেদ যদি না থাকে তুমি জীবনে কিছুই করতে পারবে না, যদি পরিশ্রমী না হও জীবনে কিছুই করতে পারবে না। বাট সাকসেস যদি হতে চাও দুইটা জিনিস দরকার, সেটা জেদ দরকার আর একটা পরিশ্রম দরকার। ওকে, জেদ না থাকলে তুমি জীবনে কিছুই করতে পারবে না। ওকে, যেহেতু এবং আগামীতে নার্সিং এ যে কম্পিটিশন শুরু হবে, সো তোমরা বুঝতে পারবা যে জীবনে চাকরি করে খাওয়াটা কত বেশি কঠিন। যে হারে বাংলাদেশে প্রতি বছর 20 থেকে 30 হাজার নার্সিং স্টুডেন্ট বের হচ্ছে বা মিডওয়াইফ বের হচ্ছে, এবার জব মার্কেটে গেলেই বুঝতে পারবা যে তুমি কত নগণ্য এই জায়গাতে। ওকে, সো তোমার জন্য সবথেকে একটা পথ খোলা। ওকে, সেটা হচ্ছে এমনভাবে প্রিপারেশন নাও যাতে গভর্নমেন্ট জবটা তোমার হয়ে যায়। ক্লিয়ার? ওকে, ভাগ্য তো লাগেই, তবে ভাগ্য হচ্ছে পরিশ্রম। দুনিয়ায় পরিশ্রম করার মাধ্যমে ভাগ্যকে চেঞ্জ করা যায়। সো দিস ইজ প্রুভড, পরিশ্রমের মাধ্যমে ভাগ্যকে চেঞ্জ করা যায়। দিস ইজ প্রুভড। ওকে, তা না হলে একজন সিকিউরিটি গার্ড বিসিএস ক্যাডার হইতে পারতো না যদি পরিশ্রমী না হইতো। ক্লিয়ার? ওকে, সো জেদ থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে। সো যারা তুমি খারাপ করার পরে তোমাকে অনেক বেশি ইনসাল্ট করছে, সো তাদেরকে দেখিয়ে দেওয়ার একটা দিস ইজ এ প্রপার অ্যান্ড ইউ শুড বি প্রপার ইউটিলাইজেশন অফ দিস টাইম। এই টাইমটাকে তোমাকে অনেক বেশি প্রপার ইউটিলাইজ করতে হবে, সময়ের সঠিক ব্যবহারটা তোমাকে করাইয়া দেখাইতে হইবে সবাইকে। ইনশাল্লাহ দোয়া করবেন ভাইয়া। ক্লাস এত ইয়েস, আনোয়ার ইসলাম মনিকা। ওকে, চলে যাচ্ছে আমাদের সাইন অফ হেমোরেজিক শক। ওকে, সাইন অফ হেমোরেজিক শক। ওকে, দেখো তো তোমাদের হেমোরেজিক মানে কি? হেমোরেজিক মানে কি? আমাদের ব্লাড লস হয়েছে। দ্যাট মিনস মনে করো আমার হাত থেকে এখানে কেটে গেল, বা কোনো কারণে আমার একটা অ্যাক্সিডেন্টাল ইনজুরি হইলো, সো এরপরে আমাদের শরীর থেকে অনেক পরিমাণ ব্লাড যদি লস হয়, ওকে, তারপরে আমি মনে করি শকে চলে গেলাম, এটাকে বলে হেমোরেজিক শক। বা তো দেখো, তার আগে আমি একটু শক সম্পর্কে আরেকটা জিনিস একটু পরে আসবো। ওকে, এটা তোমাদের বেসিক ধারণার জন্য। দেখো, সেটা হচ্ছে যে কম্পারিজন অফ ডিফারেন্স বিটুইন টাইপস অফ শক। ওকে, দেখো টাইপস অফ শকের ভিতরে এই যে হেমোরেজিক শকের মধ্যে হচ্ছে হাইপোভলিউমিক শক। হেমোরেজ মানে কি? হেমোরেজ মানে শরীর থেকে রক্ত বের হয়ে যাওয়া, মানে শরীরের ভলিউম কমে যাওয়া, আমাদের পানির ভলিউম কমে যাওয়া বা রক্তের ভলিউম কমে যাওয়া, এটাকে বলে কি হাইপোভলিউমিক শক। এই হাইপোভলিউমিক শক আরো একটা কারণ হতে পারে, ডায়রিয়ার কারণে হতে পারে। হাইপোভলিউমিক শক কিসের কারণে হয়? ডায়রিয়ার কারণেও হতে পারে। ওকে, বা ব্লিডিং এর, যেটা বলে হেমোরেজের কারণেও হতে পারে। তো দেখো হাইপোভলিউমিক শকের ভিতরে কি কি থাকে? হাইপোটেনশন থাকে, টেইকার্ডিয়া থাকে, হাইপোটেনশন। ওকে, হাইপোটেনশন মানে কি? আমাদের শরীরে যখন ভলিউম কমে যাবে, দ্যাট মিনস আমাদের কি ডিক্রিজ কি বিপি, মানে ব্লাড প্রেশার কমে যাবে। এটা একেবারে কমন। মনে করো আমার শরীরের কি কমে গেল? আমার শরীরের
রক্ত বা আমার শরীরের পানি কমে গেল, দ্যাট মিনস আমার কি বিপিটা কমে যাবে, ব্লাড প্রেশারটা কমে যাবে। এবং এই ব্লাড প্রেশার কমলে কি হয়, সবসময় বিপি কমলে বুঝবা পালস বাড়ে, পালস, বিপি কমলে পালস বাড়ে। ওকে, আর বিপি বাড়লে পালস কমতে পারে। তারপরে উইক 3D পালস, কুল, পেল কালারেশন, এই দেখো পেল কালারেশন চলে আসে। দ্যাট মিনস আমি একটু আগে পড়াইছিলাম যে কার্বন ডাই অক্সাইড যদি শরীরে বেশি থাকে, অক্সিজেন যদি কম থাকে, তাহলে এই যে পেল কালার বা হচ্ছে এটাকে ব্লুইশ কালার হয়ে যাবে। ময়েস্ট স্কিন বা স্কিনে যে ময়েশ্চারাইজেশন থাকবে না, ঠিক আছে। তারপর কি ইউরো মানে ইউরিন আউটপুট, ইউরিন আউটপুট, যেহেতু তোমার শরীরে পানি নাই বা রক্তই নাই, সো পানি না থাকলে ফ্লুইডের যদি কম থাকে তাহলে কি তোমার এই যে ইউরিন আউটপুটটা কমে যাবে, কেমন। সো এই জন্য হচ্ছে যদি মানে কন্টিনিউয়াস যদি এভাবে ডায়রিয়া হয় বা যদি হাইপোভোলিক শকে থাকে, তার কি কিডনি ইম্পেয়ারমেন্ট হতে পারে, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, কেমন। ওকে, সিস্টেমিক ভাস্কুলার, আচ্ছা এটা হচ্ছে সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। তারপর কি আছে, ডিক্রিজ কার্বন ডাই অক্সাইড। আচ্ছা যাই হোক, তারপর দেখো কার্ডিওজেনিক শক, কার্ডিওজেনিক শক এটা হচ্ছে আমাদের যদি হার্টে কোনো ইনফেকশন হয়, ওকে, এটা হচ্ছে কি কার্ডিওজেনিক শক। ওকে, কার্ডিওজেনিক ডিউ টু হার্ট, যে হার্টের যে কোনো প্রবলেম হলে আমাদের হচ্ছে কার্ডিওজেনিক শক হয়। তো কার্ডিওজেনিক শক হলে সেখানে হচ্ছে আমাদের হাইপোটেনশন হবে, টেকিকার্ডিয়া, উইক 3D পালস, কুল, পেল, ময়েস্ট স্কিন, এগুলো হবে। তারপর দেখো নিউরোজেনিক হচ্ছে আমাদের, নিউরোজেনিক শক হচ্ছে যে আমাদের হচ্ছে যে নার্ভাস সিস্টেমে যদি কোনো ড্যামেজ হয়, নার্ভাস সিস্টেমে যদি কোনো ড্যামেজ হয়, সেটা হচ্ছে নিউরোজেনিক শক হতে পারে। কি মনে করো কেউ গাছ থেকে পড়ে গেলে, বেশিরভাগ হচ্ছে গাছ থেকে পড়ে গেলে যে মেরুদণ্ডে আমাদের যেটাকে বলি যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অনেক সময় ছিঁড়ে যায় বা ইম্পেয়ারমেন্ট হয়, তো সেক্ষেত্রে যে ওইটা যে ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে এই যে নিউরোজেনিক শক হতে পারে। যেমন আমার একটা পেশেন্ট একবার আসছিল, সে হচ্ছে ওটা মালদ্বীপে থাকতো, এবং সে হচ্ছে মালদ্বীপে সে বিচের পাশে কোনো একটা কাজ করতো, সে নারকেল গাছের নিচে বসে সে ডাব খাচ্ছিল। তো কোনো একটা সময় তার পিঠের উপর একটা নারকেল পড়ছে, সে 2 দিন পরে হুঁশ ফিরে সে হচ্ছে সম্পূর্ণ প্যারালাইজ হয়ে গেছে। সো দ্যাট মিনস, সো দিস ইজ হচ্ছে কি নিউরোজেনিক শক, দ্যাট মিনস তার কি হয়েছে, তার পুরো নার্ভটা ছিঁড়ে গেছে। ওকে, সো তার যেহেতু নার্ভাস সিস্টেমটা ড্যামেজ হয়ে গেছে, সো দ্যাট মিনস সেটাকে বলে নিউরোজেনিক শক, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে, ব্যাসরা গতকালকে পড়াইছিলাম যে লজ অফ সিম্প্যাথেটিক টোন, সে হচ্ছে কোনো যেটাকে বলে আমরা প্যারালাইজড হওয়া, যে তার কোনো সিম্প্যাথেটিক কোনো, যে তার সিম্প্যাথেটিক যত নার্ভ আছে এটা কোনো কিছু, সে কোনো সেন্সেশন পাবে না। ওকে, তারপর কি আছে ভেনাস এন্ড আর্টারিয়াল ভ্যাসোডাইলেশন, এগুলো সব ভ্যাসোডাইলেশন মানে কি আমাদের ভ্যাসেল 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 যেগুলো বলি এগুলো ডায়ালেট হবে, কেমন। আচ্ছা, তারপরে দেখো আমাদের নিউরোজেনিক কি আছে, আমাদের অ্যানাফাইলেকটিক শক, অ্যানাফাইলেকটিক শক। তো অ্যানাফাইলেকটিক শক হচ্ছে আমাদের কি ডিউ টু অ্যালার্জিক রিয়াকশন, অ্যানাফাইলেকটিক শক হচ্ছে আমাদের ডিউ টু অ্যালার্জিক রিয়াকশনের কারণে আমাদের যে শক হয় সেটা। এক্ষেত্রেও দেখো আমাদের সবগুলা, তারপর আছে সেপটিক শক, কেমন। তো সেপটিক শকের ভিতরে হচ্ছে আমাদের যে ওই যে বললাম যে যদি সেপটিসেমি হয় কারো, সেক্ষেত্রে এই সেপটিক শক হতে পারে, কেমন। তো দেখো এগুলোর প্রত্যেকটা সাইন সিমটম এখানে দেয়া আছে। তো হচ্ছে যাই হোক, আমি এত বেশি পড়াবো না, আমরা সরাসরি কোয়েশ্চেনে চলে যাচ্ছি। অনেকেই তোমরা তোমরা কি বিরক্ত হচ্ছ তোমাদেরকে এত ডিটেলস পড়াচ্ছি? তোমরা বিরক্ত হচ্ছ কিনা একটু জানাও ভাইয়া, কারণ আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি সময় নিয়ে ফেলতেছি তোমাদেরকে বেসিকটা ধারণা দেওয়ার জন্য বা অ্যাসোসিয়েটেড যে কোশ্চেন গুলো পড়ার জন্য। কারণ আমার ইচ্ছে হচ্ছে যে তোমার একটি কোশ্চেন পড়ার পরে এটার অ্যাসোসিয়েটেড যত কোশ্চেন আসবে যেখান থেকে আসুক, তুমি যাতে এটাকে পারো, এবং এটা যাতে তুমি তোমার একদম ক্লিনিক্যাল লাইফেও এটাকে তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে, সো তোমরা বিরক্ত হচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। তোমরা বিরক্ত হলে আমি অফকোর্স আমি আমার সিস্টেমটাকে চেঞ্জ করবো বা শর্ট করে নিয়ে আসবো, বাট আমি যাচ্ছি তোমাদেরকে এমন একটা সিস্টেমে পড়াইতে যাতে A to Z কোনো জায়গায় কোনো নলেজ গ্যাপ না থাকে, নলেজ গ্যাপ না থাকে, এটাকে আমি মিনিমাইজ করতে যাচ্ছি। ওকে, সো তোমাদের ভিতরে যে দীর্ঘদিনের যে একটা নলেজ গ্যাপ বা একটা বেসিক গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমি মিনিমাইজ করতে চাচ্ছি। এটা হচ্ছে আমার মেইন আমি এই জায়গাতে রোল প্লে করতে চাই, বা এই জায়গাতে আমি সব থেকে বেশি ইফোর্টটা দিতে চাই। ওকে, গুড জব রাসেল মিয়া বলছে, গুড জব ব্রাদার, থ্যাংক ইউ। না ভাইয়া ভালো লাগছে। সো তোমরা প্রত্যেকটা ক্লাস
অনেক মানে ধৈর্য সহকারে, এবং আমি মনে করি যে আমার ক্লাসগুলো করলে তোমরা অফকোর্স ইমপ্রুভ করতে পারবে, অফকোর্স তোমরা ইমপ্রুভ করতে পারবে, এবং তোমাদের ভিতরে একটা মোটিভেশন তৈরি হবে এবং তোমাদের ভিতরে একটা ইচ্ছা তৈরি হবে। কেমন? সো আশা করি এই ইচ্ছাটাকে যদি কাজে লাগাও তোমরা পরীক্ষায় সফল হতে পারবে। বিরক্ত হচ্ছি না, আমাদের জন্য ভালোই হচ্ছে, পড়াগুলো মনে আসতেছে। ইয়েস, ওকে। সো আমি এটাই চাচ্ছি যে তোমাদের ভিতরে এমন একটা ভাইব তৈরি করার জন্য যে তোমাদের অনেকেই তোমরা স্টাডি করে আসছো, বাট দীর্ঘদিনের গ্যাপের ফলে এগুলো সুপ্ত অবস্থা, বা এটাকে বলে কি ইনকিউবেশন পিরিয়ড বোঝো? সেটা হচ্ছে যে একটা রোগ শরীরে ঢোকার পরে এটাকে একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, যে আমাদের শরীরে এটাকে কি বলে, যে মনে করো মুরগিকে ডিম দিলে এটা একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, যে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত। ওকে, সো এই তোমাদের ভিতরে যাদের এই লেখাপড়াটা ইনকিউবেটরি পিরিয়ডের মধ্যে আছে বা ইনকিউবেশন পিরিয়ডের মধ্যে আছে, এটাকে আমি আসলে কি বলে, এটাকে এক্সপ্রেস করতে চাই। ওকে, সুপ্ত অবস্থা, ইয়েস রাইট। 3 ইয়ার্স এর গ্যাপ কম টাইমে অবশ্যই হবে। মেহেদি হাসান, 3 বছরের গ্যাপ কোনো গ্যাপ না। যদি ইচ্ছা থাকে 3 মাসে 3 বছরের গ্যাপ পূরণ করা সম্ভব, বাট এটা কি বলে যে ইউ নিড হার্ড ওয়ার্ক, তোমাকে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। তারপর দেখো সাইন অফ হেমোরেজ অফ শক। তোমার শরীরে যদি হেমোরেজিক শক বা হাইপোভলিউমিক শক হয়, দ্যাট মিনস তুমি নিজেই কল্পনা করো, তুমি যদি ডায়রিয়া হয় তোমার, বা তোমার যদি শরীর থেকে অনেক বেশি রক্ত চলে যায়, তোমার ভিতরে কি হবে? পেল কালার হবে। ওকে, কি হবে? ফার্স্ট অফ অল পেল কালারেশন স্কিনটা চলে আসবে। ওকে, সো তোমাদের যাদের এই বেসিকটা যদি আগে থেকে তোমাদের ভিতরে থাকতো, তোমরা কিন্তু পরীক্ষা হলে যাইয়ে এটা বুঝতে পারতা যে এটা কি হবে। তারপর কি হচ্ছে? লো ব্লাড প্রেশার। দেখো লো বিপি, অফকোর্স লো বিপি হয়ে যাবে। কারো ডায়রিয়া হলে কি লো বিপি হবে না? অফকোর্স লো বিপি হবে। ঠিক আছে, তারপর কি? র্যাপিড থ্রেড পালস, এটা র্যাপিড থ্রেড পালস হবে, হবে। কেমন? ওকে, কারণ হচ্ছে এই র্যাপিড থ্রেড পালস কেন হয় জানো? তার র্যাপিড থ্রেড পালস কেন হয় তোমাদের একটু বলে দিই। এটা হচ্ছে, মনে করো এটা একটা বেইন, যদি মনে করো আমাদের শরীরে যদি পানি কমে যায়, তখন কি হবে? এগুলো আস্তে আস্তে ছোট বা সরু হতে থাকবে। এই যত সরু হবে ভিতরের কি আমাদের পালসটা, যেটাকে আমাদের আর্টারি, পালসটা আমরা মূলত হচ্ছে আর্টারি দেখি, তাই না? আর্টারিতে দেখি, তখন এটা অনেক র্যাপিড পালস করবে, মানে র্যাপিড, মানে যেহেতু জায়গাটা কমে যাচ্ছে, দ্যাট মিনস পালসটা বেড়ে যাবে। ক্লিয়ার? সো এখন ক্লিয়ার কিনা বলো? তো তোমরা যদি কিছু শিখতে পারো তাহলে আমি অনেক ধন্য, বা আমি অনেক স্যাটিসফাইড যে তোমাদেরকে পড়িয়ে অন্তপক্ষে কিছু যদি ভালো কিছু দিতে পারি তোমাদেরকে, এটাই আমার সার্থকতা। কেমন? ওকে, আর অফকোর্স তোমাদেরকে আরেকটা রিকোয়েস্ট করবো, সেটা একটু শেয়ার করো আর বেশি বেশি কমেন্ট করো সবাই। ওকে, ক্লাসটা ভালো লাগছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাও। আর শেয়ার তো বেশি করলা না, সো এই জন্য ভেরি সরি। অনেকেই শেয়ার করছো, আবার অনেকেই শেয়ার করো নাই। ভালো লাগছে ভাইয়া, ইয়েস। সো ইনশাল্লাহ আরো ভালো লাগবে আগামীতে। আমরা প্রত্যেকটা ক্লাস এত বেশি ইন্টারেক্টিভ তোমাদের নিয়ে করতে চাই, এবং কারণ পড়ালেখাটাকে যদি আমরা এটাই কি বলে যে ভালো লাগা না থাকে পড়ালেখার ভিতরে, বা তুমি যে পড়তেছো এটাকে কেন পড়তেছো, এই জায়গাটা যদি তুমি সিলেক্ট করতে না পারো, তোমার ডেস্টিনেশন যদি তুমি সিলেক্ট করতে না পারো, এটা হচ্ছে তোমার সাকসেস, দ্যাট মিনস তোমার ডেস্টিনেশন। ওকে, সো হচ্ছে মনে করো এটা হচ্ছে সিঁড়ি। ওকে, সো এই ডেস্টিনেশন যদি তুমি সিলেক্ট করতে না পারো, বা প্রত্যেকটা সিঁড়ি মনে করো এক একটা লেকচার, সো এই ডেস্টিনেশন যদি তুমি সিলেক্ট করতে না পারো, তাহলে লেখাপড়া করে কোনো মজাই পাবা না। ওকে, সো মজা পাইয়ে পড়তে হবে। ঠিক আছে, তাহলে অনেকগুলো শেয়ার করছি, থ্যাংক ইউ। শিট পিডিএফ দেবো ভাইয়া, সো ডোন্ট ওয়ারি। এবং যারা আমাদের সাথে আমাদের ফাইনাল যে ব্যাচটাতে যারা তোমরা যুক্ত হচ্ছ, ঈদের পরে যেটা ক্লাস শুরু হবে, এবং সেখানে হচ্ছে আরো ইন্টারেক্টিভ লেকচার থাকবে সেখানে, এবং আরো ইন্টারেক্টিভ এটাকে কি বলে হ্যান্ড নোট থাকবে আরো যেহেতু আমরা ইন্ডিয়া থেকে অলরেডি টেক্সট বুক নিয়ে আসছি, আমাদের যে কারিকুলাম এক্সাম হচ্ছে এই কারিকুলামে আমরা অলরেডি অনেকগুলো বই, 4-5টা বই অলরেডি নিয়ে আসছি, সেখান থেকে তোমাদেরকে ইন্টারেক্টিভ লেকচার গুলো দিব, তোমরা বাসায় স্টাডি করবা, আমরা ক্লাস নিব, ক্লাস তো করবে। ক্লাসের পড়া হচ্ছে আমরা আর বলবো না যে ক্লাসের পড়া পড়তে হবে, কারণ ক্লাসে এমন ভাবে পড়াবো যে এই পড়া তোমাদেরকে আর সেকেন্ড আর কোনো পড়তে হবে না। সো ক্লাসের পর ক্লাসই শেষ, পরে কিছু হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কটাকে হচ্ছে তোমরা বাসায় একটু স্টাডি করবা, আবার এই হোমওয়ার্ক নিয়ে হচ্ছে আমরা একটু আলোচনা করবো যে এই হোমওয়ার্কটাকে ইজি করে দেওয়ার জন্য, যদি কারো বুঝতে সমস্যা, এই হোমওয়ার্কের উপরে এবং ক্লাসের উপরে একত্রে হবে এক্সাম, এই এক্সামে হচ্ছে তোমাদেরকে 80% মার্ক কভার করতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের
টার্মস অ্যান্ড কন্ডিশন আমাদের এই ব্যাচে অ্যাড হওয়ার জন্য আমাদের সাথে, ঠিক আছে? সো তাহলে আলটিমেটলি আউটকামটা চলে আসবে। প্রতিদিন দেখবা তোমার ভিতরে নতুন কিছু তৈরি হচ্ছে, লেখাপড়ার ভিতরে একটা ভালো লাগা চলে আসবে। লেখাপড়া করতে তখন ভালো লাগবে, পড়তে ভালো লাগবে। বাট তুমি যদি না বুঝে বাসায় বসে পড়ো, বাসায় বসে যদি তুমি মনে করো একজন ফেসবুকে পোস্ট করছে যে বাংলা ধরে ধরে পড়ে, কি যে ইংলিশটারে বাংলা করবেন, ইংলিশটারে বাংলা করবেন, এই বুদ্ধি নিয়ে যদি তুমি পড়ো ভাই, এই যে তুমি মনে করো এখানে 6টা লাইন আছে, এই 6টা লাইনে যদি তুমি বাংলা করে পড়ো ভাই, তুমি একটা পৃষ্ঠা পড়তে তোমার একদিন লাগবে। তুমি কবে শেষ করবা, কবে পরীক্ষায় পাস করবা, কি করবা? সো এগুলা কিন্তু করা যাবে না, কেমন? এগুলা কিন্তু কোনোভাবেই করা যাবে না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে, এটা কিন্তু করা যায়। অ্যাডমিশন কস্ট কত? ভেরি সো অ্যাডমিশন কস্ট তোমরা বলছো, সো হচ্ছে অ্যাডমিশন যেহেতু এটা আমাদের প্রায় 6 মান্থ অর 5 মান্থ, সো হচ্ছে এটাকে আমরা বলি যে মোর দ্যান 5 মান্থ, মোর দ্যান 5 মান্থ। সো হচ্ছে এটাকে আমরা কোর্স ফি, অনলাইনটাকে হচ্ছে মাত্র আমাদের 3000 টাকা। অনলাইনটা হচ্ছে আমাদের আমাদের অনলাইনের যে ফিটা। সো জাস্ট 1 মিনিট তোমাদেরকে একটু সময় নিব, বেশি সময় নেবো, জাস্ট 1 মিনিট আমাকে একটু সময় দাও সবাই। এরপর আমি পরের কোশ্চেন চলে যাব, অনেক বিস্তারিত আলোচনা হবে, যেহেতু পড়ার মাঝে একটা গ্যাপ দরকার, পড়ার মাঝে একটু আলোচনা করা দরকার, কেমন? সো এটা একটু গ্যাপ দেওয়া দরকার। ওকে, সো হচ্ছে আঁকি এক্সাম্পল 2 কি হলে তো হচ্ছে আমাদের, সো হচ্ছে আমাদের অনলাইন যেটা, আমাদের অনলাইন ফিটা যেহেতু এটা মোর দ্যান 5 মান্থের কোর্স হবে, সো এটা হচ্ছে আমরা মাত্র 3000, এটা ছিল 3500, এটা 3000 টাকা করা হয়েছে। এবং তোমাদের জন্য যেটা, যেহেতু আমাদের যেহেতু অনেক স্টুডেন্ট আছে যে, মানে আই এম ভেরি সরি দ্যাট আজকে 2জন স্টুডেন্ট আসছে আমাদের এখানে। সো হচ্ছে তারা বলছে যে তারা পাশ করার পরে হচ্ছে তাদের হোস্টেলে হচ্ছে তাদের থাকতে দেওয়া হয় না। দ্যাট মিনস হোস্টেল যখন তার চলে গেল, তার এক্সট্রা প্রতি মাসে হচ্ছে যে মোর দ্যান 6 মোর দ্যান 6000 টাকা তার বাড়ি থেকে এনে তার হোস্টেল ভাড়া দিয়ে তার আবার ইন্টার্নশিপ করা লাগতেছে। সো দিস ইজ ভেরি স্যাড। সো হচ্ছে এই জায়গাগুলোতে আমি আসলে অফকোর্স আসলে আমি সিম্প্যাথি ইম্প্যাথি দুইটাই বলবো, কারণ হচ্ছে আমিও স্টুডেন্ট অবস্থায় অনেক টাকার কষ্ট করছি। সো এই দুঃখটা আমি অনেক বেশি ভালো বুঝি। সো হচ্ছে যে এই অর্থ কষ্টটা অনেক বেশি কঠিন, আর যেহেতু পরীক্ষা খারাপ করছো অফকোর্স এই জায়গাটা আরো বেশি কষ্টের। সো অনলাইনটাকে আমরা 3000 করে, তোমরা অ্যাডমিশন টাইমে, অ্যাডমিশন পিরিয়ডে অনলি 1500 টাকা দিয়ে তোমরা এখানে কিন্তু অ্যাড হতে পারবে, অনলি 1500 টাকা দিয়ে অ্যাড হতে পারবে, কেমন? এরপরে বাকি তুমি 1 মাস পরে আবার একটা আরেকবার টাকা দিলেই তোমার কিন্তু বাকিটা হয়ে যাচ্ছে। আর যারা অফলাইন করবা, অফলাইন যারা চাচ্ছ যে ঢাকাতে তোমরা আসো, আমরা ঢাকার বাইরে শুধু খুলনাতে আছে অফলাইন, এছাড়া অফলাইনে করবো না, কারণ ভালো টিচার না দিতে পারলে আমার রেপুটেশন নষ্ট হবে। সো অফলাইন হচ্ছে আমরা রাখছি হচ্ছে 6000 টাকা, যেহেতু প্রত্যেক মাসে 1000 টাকা করে, 6000 টাকা। সো এটাও তোমরা 2বারে দিতে পারবা। সো এটাই ছিল আমাদের টার্মস এন্ড কন্ডিশন। আর হচ্ছে এরপরেও তোমরা ইনবক্স করবা, কেমন? যে কোনো প্রয়োজনে ইনবক্স করবা, বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। হোয়াটসঅ্যাপে নক দিলেই সব থেকে ভালো হয়। আমি তোমাদের যে কোনো প্রয়োজনে, আমি তোমরা জানো যে আমি একজন নার্স, আমি একজন নার্সিং স্টুডেন্ট ছিলাম। সো অনেক কষ্ট করেই বড় হয়েছি, বা এই ধরনের কষ্ট আমারও ছিল। বিশেষ করে অর্থ কষ্টটাই সব থেকে বড় কষ্ট জীবনের। সো এই কষ্ট হচ্ছে আমারও ছিল। সো হচ্ছে যদি কারো কেউ মনে করো যে আমার সাথে কথা বলা দরকার, তোমরা ডিরেক্টলি আমার সাথে কথা বলবা। যে কোনো প্রয়োজনে, যে কোনো বিপদ আপদ সবকিছু আমাকে জানাবা। আমি অফকোর্স তোমাদের পাশে আছি এবং তোমাদেরকে একটা জায়গায় আসলে নিয়ে যেতে চাই। সো আমার যে পার্সোনাল নাম্বার আছে, সেই নাম্বারে সবাই যোগাযোগ করবা, 0172177071। এই নাম্বারটা সবাই রেখে দাও একটা স্ক্রিনশট দিয়ে। আমার সাথে তোমরা পার্সোনালি যোগাযোগ করবা। যে কারো কোনো প্রবলেম, যে কোনো ধরনের, এটা আমাদের ফি, যে কোনো প্রবলেম, যে কোনো আর্থিক যে কোনো প্রবলেম, সো হচ্ছে তোমরা আমাকে বলবা যে কারো যদি কোনো হেল্প দরকার, আমি তাদেরকে করব। এটা মানে ফি এর ব্যাপারে আমি হেল্প করব তোমাদেরকে। সো হচ্ছে তোমরা আমাকে ইনবক্স, আমাকে ডিরেক্টলি আমাকে নক করতে হবে, আমাকে বলতে হবে, কেমন? সো হচ্ছে আমি এই জায়গাটা তোমাদের দেখবো ইনশাল্লাহ। সো বর্ষার জায়গাটা তো অফকোর্স তোমরা পেয়ে গেলা, যেহেতু আমি তোমাদেরকে বললাম যে আমাকে ডিরেক্টলি জানাতে হবে, বিষয়টা আমাকে জানাতে হবে, কমেন্টের থেকে আমাকে জানাতে হবে। সো তোমরা যারা কমেন্ট করছো, সো আমি চাই না তোমরা কমেন্ট করো, পার্সোনালি আমাকে জানাও, যাতে বিষয়টা শুধু আমি একাই জানতে পারি। সো এটা পাবলিশ করার বা পাবলিক করার কোনো দরকার নাই।
যে কোনো প্রয়োজন হলে, যে কোনো আর্থিক সমস্যা হলে আমাকে জানাও, ইনফর্ম টু মি, আমি দেখবো বিষয়টা। ক্লিয়ার? থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য। আরো ইসলাম, ইয়েস, তোমরা কারো কোনো প্রবলেম হলে, ফি নিয়ে কোনো প্রবলেম হলে কেউ কমেন্ট করবা না। কমেন্ট করলে অন্য কেউ দেখবে, তোমার ফ্রেন্ড, সো এটা আমি চাই না। আমাকে পার্সোনালি আমাকে ইনফর্ম করবা, আমার পার্সোনাল নাম্বার এটা, আমাকে ইনফর্ম করবা। দুনিয়ায় শুধু আমার সাথে ইনফর্ম করো, জাস্ট এনাফ। আমি তোমাকে এটা সব সমস্যার সমাধান ইনশাল্লাহ আমার কাছে আছে। ওকে, চলে যাচ্ছি আমি আমার তোমাদের জন্য পরের কোয়েশ্চেন। সেটা হচ্ছে ক্রনিক ইলনেস। ক্রনিক ইলনেস মানে, ক্রনিক মানে কি? অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। অ্যাকিউট, অ্যাকিউট মানে অ্যাকিউট অনসেট, ক্রনিক মানে এটা দীর্ঘস্থায়ী, বাংলা যেটা বলি দীর্ঘস্থায়ী রোগ। সো এল্ডারলি পিপল বলতে কি বোঝা বলো তো? এল্ডারলি পিপল তোমরা কে জানো? এল্ডারলি পিপল, এল্ডারলি মানে কি? ক্রনিক ইলনেস মানে দীর্ঘমেয়াদী রোগ, দীর্ঘমেয়াদী অসুস্থতা। এল্ডারলি পিপলের কি হতে পারে কে জানো? অফলাইন ক্লাস কিভাবে হবে? অফলাইন ক্লাস হবে আমাদের ফার্ম গেট। অফলাইন ক্লাস হবে ফার্ম গেট। আমাদের মাত্র 131টা শেয়ার চেয়েছিলাম, 200 শেয়ার হইলো মাত্র 141টা হয়েছে। শেয়ার করো ভাইয়া, শেয়ার করে দাও আর বন্ধুদের একটু মেনশন করে দাও। সো হচ্ছে তোমাদেরকে এত ভালোবাসি, একটু ভালোবাসা দেখাও শেয়ার করার মাধ্যমে, যে বুঝাও আমাকে যে মানে তোমরাও আমাকে ভালোবাসো, এটা একটু জানিয়ে দাও। অ্যাডমিশন না হলে কি ক্লাস করতে পারবো না? দেখো এখন আসলে বিষয়টা হচ্ছে অ্যাডমিশন না হলে, আমি আসলে তোমাদেরকে বলি না, আমি আসলে তোমাকে জোর করতেছি না যে তুমি এখানে অ্যাডমিশন হয়। এটা নিয়ে রাগ করার কিছু নাই, মানে দুঃখ পাওয়ার কিছু নাই, কষ্ট পাওয়ার কিছু নাই। আমি যথাযথ চেষ্টা করব তোমাদেরকে মাঝে মাঝে ক্লাস করার জন্য। আর তুমি এটা বুঝতেই পারছো একটা ক্লাসে কত বেশি ইফোর্ট দিতে হয়, একটা ক্লাসে কত বেশি পরিশ্রম করতে হয়। একটা ক্লাসে আমার কমপক্ষে হলেও 3 থেকে 4 ঘন্টা তোমাদের পিছনে। সো একটা দিনের ভিতরে যদি 4 ঘন্টা আমার একটা ব্যাচের জন্য দেয়া লাগে, সো বুঝতে পারছো যে এখানে অনেক বেশি পরিশ্রম আমাকে করতে হয়। বাসায় যাওয়ার পরে গলা বসে যায়। ওকে, প্রতিদিন প্রতিদিন গলা বসে যায়, আরো রোজার দিন। ওকে, যাই হোক, তো হচ্ছে আমি কিছু ডাইনামিক স্টুডেন্ট চাই যারা সফল হতে চাই, তাদের নিয়ে আমরা আগাতে চাই। আর এছাড়া তো তোমাদের সবার জন্য এই যে চলতেছে ক্লাস। আচ্ছা দেখো, ক্রনিক ইলনেস অফ এল্ডারলি পিপল আর, দেখো আর্থ্রাইটিস, টনসিলাইটিস, তারপর কি আছে, কফিং। দেখো এই যে টনসিলাইটিস, আমি একটু আগে পড়ছিলাম যে এই যে আমরা মনে হয় গতকালকে লেকচার আমরা আমরা পড়ি, এগুলা স্কুল হেলথ বাচ্চাদের এগুলো বেশি হয়, যে টনসিলাইটিস টাইটিস এগুলো, ঠিক আছে। তারপরে কফিং হয়, তারপর কি কি ক্যাটারেক্ট মানে লেন্সে প্রবলেম হয়। ওকে, হাইপার টেনশন। ওকে, আমরা একটু চলে যাই, যে আমি নিচে মনে একটা নোট নিয়ে আসছি তোমাদের জন্য। সেটা হচ্ছে অ্যাডাল্টের জন্য। অ্যাডাল্ট হচ্ছে 65 ইয়ার্স ওল্ড। অ্যাডাল্ট হচ্ছে 65 ইয়ার্স ওল্ড। ওকে, সো অ্যাডাল্ট মানে হচ্ছে 65 ইয়ার্স ওল্ড এর বেশি মানুষকে বলা হয় অ্যাডাল্ট। অ্যাডাল্ট, ওকে, ক্লিয়ার? এই যে 65 ইয়ার্স, তো পরীক্ষিত তোমরা বুঝতে পারছো তো অ্যাডাল্ট কারা? আচ্ছা আচ্ছা, দেখো তো, দেখো আমাদের এদের মধ্যে হাইপারটেনশন বেশি হয়। সো তুমি এক নজরে সবগুলো দেখে যাও যে অ্যাডাল্টদের কি কি রোগ হয়, তাহলে তুমিও হচ্ছে যে তোমার এগুলা হচ্ছে আমাকে নর্মাল, এগুলো হচ্ছে কমন। দ্যাট মিনস তোমার মনে করো দাদা দাদি বা নানা বা বয়স্ক যারা আছে, তারা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে তুমি বুঝতে পারবা যে এই রোগটা তার সচরাচর বা নর্মালি বা ন্যাচারালি হয়েই থাকে। বা এটাকে আমরা কি বলি, যে বয়স্কদের কিছু রোগ থাকে, এটাকে আমরা কি বলি, যাই হোক ভুলে গেছি আমি। সো দেখো এদেরকে নর্মালি কি হয়, হাইপার টেনশন মানে প্রেশার বাড়তে পারে। হয় যে একেবারে হবে যে এটা না, হতে পারে কি হাই কোলেস্টেরল বেশি থাকে। ওকে, এই যে কোলেস্টেরল বেশি হলে মূলত কি হার্ট ব্লক হয়। কোলেস্টেরল বেশি হলে হার্ট ব্লক হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আর তোমরা একটা জিনিস জানো, সেটা হচ্ছে আমাদের যে এটা কি বলে, আমাদের যে করোনারি আর্টারিস, এটা হচ্ছে 70% ব্লক না হওয়া পর্যন্ত আমরা এটাকে ফিল করতে পারি না। 70%-এর পরে আমরা এটাকে ফার্স্ট অ্যাটাক করে, ঠিক আছে। আদারওয়াইজ 70% পর্যন্ত যখন ব্লক হয়ে যায় একটা ভেইনের, ঠিক আছে, 70% পর্যন্ত ব্লক হওয়ার পরে আমরা বুঝতে পারি যে তার এই যে করোনারি আর্টারি ব্লক হয়েছে বা হার্ট ব্লক হয়েছে। ওকে, সো দিস ইজ ভেরি ডেঞ্জারাস, মানে এটা হলো সাইলেন্ট কিলার, এক ধরনের সাইলেন্ট কিলার। কোলেস্টেরল এক ধরনের সাইলেন্ট কিলার। আচ্ছা
তারপর কি আছে আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস আমরা জানি জয়েন্ট পেইন। এই যে আমরা সাইনোভিয়াল জয়েন্ট যেগুলো আছে, সাইনোভিয়াল জয়েন্ট নিয়ে তোমাদের একটা ক্লাস নেবে। সাইনোভিয়াল জয়েন্ট একটা ইন্টারেস্টিং, ম্যাক্সিমাম পরীক্ষাতে এখান থেকে কোশ্চেন আসে। এই যে সাইনোভিয়াল যে জয়েন্ট গুলো আছে বা জয়েন্ট গুলো আছে, এগুলোতে যে ব্যথা, এগুলোকে কারণ যে সাইনোভিয়াল ফ্লুইড গুলো শুকাই যায়, এর জন্য আর্থ্রাইটিস হয়। তার ইসকেমিক হার্ট ডিজিজ বা অর করোনারি হার্ট ডিজিজ হয়ে থাকে, ডায়াবেটিস হয়ে থাকে, ডায়াবেটিস। ওকে, তারপর কি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি। সিওপিডি তে কি আমাদের সিওপিডি। তারপর কি আছে দেখো আলজাইমার ডিজিজ আর ডিমেনশিয়া। ডিমেনশিয়া মানে ভুলে যাওয়া, ডিমেনশিয়া মানে ভুলে যাওয়া, ডিমেনশিয়া মানে ভুলে যাওয়া। আমরা যে মেমোরি, লস অফ মেমোরি or loss of skill, so this is called the dementia, Alzheimer disease. তারপর কিছু ডিপ্রেশন, ডিপ্রেশনে চলে যায়, ডিপ্রেশন। হার্ট ফেইলিয়ার, হার্ট ফেইলিয়ার গতকালকে পড়াছিলাম যে হার্ট ফেইলিয়ার আর কার্ডিয়াকের দুইটা ডিফারেন্স। হার্ট ফেইলিয়ার মানে পাম্প করতে না পারা, হার্ট ফেইলিয়ার মানে পাম্প নির্দিষ্ট ডিজিজের কারণে যদি হার্ট পাম্প করতে না পারে সেটাকে বলে আমাদের হার্ট ফেইলিওর। ওকে, তারপর দেখো যে ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক সিকেডি, ক্রনিক ডিজিজ বা সিকেডি, এটাকে বলে সিকেডি, সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজ। ভাইয়া দেখা কোথায় অফলাইনে? ও আখিমণি হচ্ছে ভাইয়া ঢাকায় কোথায় হয়? ঢাকা হচ্ছে আমাদের ফার্মগেট এবং নীলক্ষেত। তোমরা এই দুই জায়গায় করতে পারো, ফার্মগেট এবং নীলক্ষেত। আমাদের যেহেতু গার্ডিয়ানের মেইন ব্রাঞ্চ হচ্ছে আমাদের ফার্মগেট এবং নীলক্ষেত, কর্পোরেট ব্রাঞ্চ নীলক্ষেত। ওকে, যাই হোক চলে আসি আমাদের ইসে। ক্রনিক ইলনেস ইলডারলি পিপলের মধ্যে কি থাকে দেখো, এ নাম্বার আর্থ্রাইটিস, ঠিক আছে। তারপর ডি হচ্ছে কি চোখের ভিতরে আমাদের চোখের যে ক্যাটারাক্ট হয় এইটা, আর একটা কি আমাদের হাইপারটেনশন। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের কারেক্ট আনসার। চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চেন। দেখো ইটিওলজি, ইটিওলজি মানে কারণ। ইটিওলজি অফ ডিমেনশিয়া ইনক্লুড, ইটিওলজি অফ ডিমেনশিয়া, ডিমেনশিয়া একটু পরে আসলাম যে ভুলে যায়, এগুলো বয়স্কদের মধ্যে বেশি হয়। এমনি সবার হতে পারে, আমারও আছে ডিমেনশিয়া, আমিও মাঝে মাঝে ভুলে যাই। ওকে, তোমাদেরও ভিতরে অনেকের থাকতে পারে। ওকে, সো যাই হোক দেখতে পাচ্ছি যে তোমরা বিরক্ত হচ্ছে কিনা। 10:30 বাজে, অলরেডি ঘুম আসছে কিনা। রোজা রাখছো, অনেক কষ্ট করছো, বাট শেয়ারের সংখ্যা কম, শেয়ারের সংখ্যা কম। 159টা মাত্র শেয়ার হয়েছে, এটা দুঃখজনক। সো সবাই বেশি করে কমেন্ট করো আর হচ্ছে শেয়ার করে দাও। আর সবাই একটা রিকোয়েস্ট থাকবে, পরবর্তী সকল ক্লাসের বা আমরা তোমাদের জন্য কিছু এক্সামও নিব রেগুলার এই পেজে। সো এগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই যারা যারা আমাদের সাথে দেখছো, তোমরা অফকোর্স আমাদের পেজে একটা রিকোয়েস্ট করব তোমাদেরকে। সো আশা করি রিকোয়েস্টটা সবাই পালন করে। সেটা হচ্ছে যে এটা তোমাদের জন্যই, মানে পরবর্তী সকল লাইভের আপডেট বা সকল এক্সামের আপডেট পাইতে আমাদের যে পেজটাকে সবাই লাইক দিয়ে দেবা, কেমন? লাইক বা ফলো করে দেবা। আর এখানে একটা রিভিউ অপশন আছে, যদি আমার ক্লাস ভালো লাগে বা এই 3টা ক্লাসের ভিতরে যদি একটা সেন্টেন্সও যদি তোমরা শিখে থাকো, এটা তোমরা আমাদের পেজে একটা রিভিউ আছে, সেটা রিভিউ দিয়ে তোমরা লিখতে পারো, কেমন? ওকে, দেখো ইটিওলজি অফ ডিমেনশিয়া, আমাদের ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার ইটিওলজি কি আছে দেখো। সাবস্টেন্স অ্যাবিউজ, এইজিং, বয়স্ক হওয়া, ম্যালনিউট্রিশন, ভাস্কুলার কি ডিটোরিয়েশন, তারপর কি জেনেটিক্স। তো এর আগে আমরা একটু চলে আসি যে ইটিওলজি গুলো কি আছে। দেখো নিউরো ডিজেনারেটিভ। আচ্ছা, তোমরা কি কেউ জানো, এখানে একটা ইন্টারেস্টিং টপিক আছে, বেসিক একেবারে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে ডিজেনারেটিভ আর রিজেনারেটিভ কি জানো? ডিজেনারেটিভ আর রিজেনারেটিভ মানে কি? ওকে, তো আমরা পড়াই যে নিউরো ডিজেনারেটিভ কন্ডিশনস, অ্যালজাইমার ডিজিজ। ওকে, এটা হচ্ছে আমাদের এই যে ডিমেনশিয়ার যে ইটিওলজি বা কারণ ইটিওলজি বা কজেস বা কারণ ইটিওলজি। ওকে, ডাউন সিনড্রোম হতে পার্কিনসন ডিজিজ, আর ভাস্কুলার ডিজিজের ভিতরে হার্ট ডিজিজ হতে পারে, ব্যাকটেরিয়াল কন্ডিশন মিনিনজাইটিস বা এনকেফালাইটিস। তারপর কি অ্যাডভান্স এজ ইজ এ রিস্ক ফ্যাক্টর, অ্যাডভান্স এজ। তারপর কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ভিতরে আছে কি মেটালস এন্ড টক্সিন, মেটাল বা টক্সিনের জন্য হতে পারে এক্সেসিভ অ্যামাউন্ট অফ মেটাল আয়রন সাচ অ্যাজ জিঙ্ক এন্ড কপার ইন ব্রেইন। ওকে, সো দেখো এটা হচ্ছে বেসিক, এটা তোমাদের আসলে এমনি জানতে হয় যে ডিজেনারেটিভ এবং রিজেনারেটিভ মানে কি। ডিজেনারেটিভ হচ্ছে যেটা কখনো আগের অবস্থায় ফিরে আসে না। ডিজেনারেটিভ হচ্ছে মানে যেটা আগের অবস্থায় কখনো ফিরে আসে না, এটাকে বলে ডিজেনারেটিভ। সো নিউরো ডিজেনারেটিভ মানে এই যে নিউরন বা এই যে নার্ভাস সিস্টেমটা কখনোই আগের অবস্থায় ফিরে আসবে না, এটাকে বলে ডিজেনারেটিভ। দ্যাট মিনস আমাদের যদি কোনো একটা বোনস ক্ষয় হয়ে যায়, ওকে, সেটা কিন্তু কখনো আর পূরণ হয় না, এটাকে বলে ডিজেনার। রিজেনারেটিভ মানে হচ্ছে রিজেনারেটিভ। এটা মনে করো যে আমাদের যে লিভার কোনো জায়গায় কেটে ফেলে লিভারের অংশ,
ওকে, যদি আমাদের কোনো লিভারের অংশ যদি কেটে ফেলে এটা আবার আগের অবস্থায় ফিরে আসে, এটাকে বলে রিজেনারেটিভ। কেমন? ঠিক আছে। যদি আমাদের কোনো মাসেল যদি কেটে যায় এটা আগের অবস্থায় ফিরে আসে, দিস ইজ হচ্ছে রিজেনারেটিভ। আর যদি কোনো আগের অবস্থায় ফিরেই না আসে এটাকে বলে ডিজেনারেটিভ। ওকে। একজন বলছে তার খুবই মাথা ব্যথা, সে খুবই অসুস্থ। সে বলতেছে যে সে ক্লাসটা বলছে ভাইয়া আজকে ক্লাসটা একটু আমার মাথা ব্যথা করছে, জার্নি করছি সারাদিন। উম, কি সানশাইন জুই, তোমাকে রিকোয়েস্ট করবো হচ্ছে তুমি ক্লাসটা পরবর্তীতে করে নেওয়া। মাথা ব্যথা আমারও করতেছে প্রচন্ড ঘুম, আমার চোখ কিন্তু লাল এই মুহূর্তে। সো হচ্ছে খুবই কম ঘুম। তো আমরা তো ন্যাচারালি হচ্ছে রাত 2টা পর্যন্ত ঘুমাই। আরেকটা তোমাদেরকে বলবো যে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা হচ্ছে, তোমরা রাত 1টা পর্যন্ত তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার বাসায়। ওকে, আমি 1টা পর্যন্ত কম্পিউটারে থাকি 1 AM। ঠিক আছে, আমি এরপরে ঘুমাই 1টা বা 2টায়। এরপর একটু ফোন টোন চাপে ঘুমাই 2টা বাজে। তারপরে আবার তো রোজা রাখি, রোজা রাখার পরে আবার ওখান থেকে তখন 1 ঘন্টা যায়, আবার সকাল 8টায় অফিস করতে হয়। তো সবকিছু মিলে কম ঘুম আমারও। মাথা ব্যথা করতেছে যদিও। ভাইয়া এই পেজটা থেকে আরেকজন ভাইয়া ক্লাস নেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই অর্গান চেঞ্জ হয়ে যায় টিস্যু। ইয়েস, আরোহী জামান, থ্যাংক ইউ ভাইয়া। আমি ভালো মলম আছে রুদ্র বলস ভাই, আমার কাছে ভালো মলম আছে। ইয়েস, তোমার কাছে কি পাগলা মলম, এই পাগলা মলম দিলে মাথা ব্যথা কমে যাবে। সো যাদের মাথা ব্যথা আছে তোমরা রুদ্রর কাছে দেখা করো। ওকে, চলে যাচ্ছি আমাদের। দেখো ইটিওলজি এটা তো আমরা পড়লামই বেসিকটা, তারপর আমরা চলে আসি কোশ্চেনে। কি আসলে ইটিওলজি অফ ডিমেনশিয়া, ভুলে যাওয়ার কারণগুলো কি কি? দেখো সাবস্টেন্স অ্যাবিউজ এই কারণে হয়, সাবস্টেন্স অ্যাবিউজ করার কারণে হয়। ওকে, সাবস্টেন্স মানে নেশা করার কারণে ডিমেনশিয়া ভুলে যায়, তাই না? তো নেশা যে করে, অনেকেই গাঁজা খাইলে সে অনেক কিছু ভুলে যায় না, মদ খাইলে। ওকে, আর এইজিং মানে একটু পরে আসছি বয়স হওয়ার কারণে। তারপর কি ভাস্কুলার ডিটোরিয়েশন, তারপর জেনেটিক্স, এগুলোর কারণে আমরা এই ডিমেনশিয়া বা এগুলা ভুলে যাই। ওকে, দ্যাট মিনস তোমার দাদা ভুলে যাইতো, সেই রোগটা তোমার ভিতরে আছে, সেটা হচ্ছে কি জেনেটিক্স। ঠিক আছে। অনেক ছেলেদের চুল পড়ে যায়, দ্যাট মিনস বাবারও চুল নাই, দাদারও চুল নাই, তার দাদারও চুল ছিল না। সো দিস ইজ জেনেটিক্স বা হ্যারিডিটি। ওকে, তারপর কি ফলোইং আর দ্য হরমোনাল কন্ট্রাসেপটিভ বার্থ। ওকে, ফলোইং আর দ্য মানে কন্ট্রাসেপটিভ, আমাদের যে ফ্যামিলি প্ল্যানিং এর একটি কোশ্চেন আছে, আমাদের কি কমিউনিটি হেলথ নার্সিং এর একটি কোয়েশ্চেন। এবং এই কোশ্চেনে কি আছে, ফলোইং দ্য হরমোনাল মানে কোন কোন ওষুধগুলো এখানে হরমোন বহন করবে। হরমোন 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 মানে কি, ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্ট্রন, এইটা ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্ট্রন। ওকে, আমাদের এই যে কন্ট্রাসেপটিভ পিলের ভিতরে নরমালি কি থাকে, এটা হোক এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বা আমাদের রেগুলার পিল যেটা ওরাল পিল, তো সবকিছু মিলে আমাদের কি আছে, ইস্ট্রোজেন। ও ইয়েস, ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্ট্রন। প্রজেস্ট্রন। ওকে, সো দেখি এখানে কোনো ডিসক্রিপশন আমি রাখছি কিনা তোমাদের জন্য। না, রাখি নাই। ওকে, যদি সময় কম, শেষ করে 2 ঘন্টা প্রতিদিন আমি ক্লাস নিলেই কেমন যেন 2 ঘন্টা হয়ে যায়। ওকে, 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। তো যেহেতু রমজান মাস শেষ, সামনের দিনে আমি চেষ্টা করবো একটানা 3 ঘন্টা ম্যারাথন ক্লাস থাকবে তোমাদের সাথে আমার, ম্যারাথন ক্লাস। এবং আশা করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের এই কনসেন্ট্রেশন থাকবে, তাই না? তো তোমরা আমার সাথে 2-3 ঘন্টা ক্লাস করতে রাজি আছো কিনা তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, যে এই ধরনের তোমাদের অভ্যাস আছে কিনা একটানা 2-3 ঘন্টা ক্লাস। এমনিতে হচ্ছে আমিও যখন টিচারের ক্লাস যাই ভাই, 10 মিনিট পরে আমার এমন ঘুম আসে। আমি তো আবার একটা মাস্টার্স কমপ্লিট, আবার একটা মাস্টার্স করতেছি। সো হচ্ছে সেখানে টিচারের পড়ার, আমার টিচার ক্লাসরুমে গেলে আমার সব থেকে বেশি ঘুম চলে আসে। সো এমন ঘুম আশা করি তোমাদের আসে। আমার ক্লাসে তোমাদের ঘুম আসে কার কার, সেটা একটু কমেন্ট করে জানাও। ওকে, আচ্ছা, যারা যারা তোমরা কারা কারা তোমরা যারা যারা আমার সাথে ম্যারাথন ক্লাস করতে রাজি বা যাদের এই শক্তি আছে, তোমরা একটু জানান দাও কমেন্টে যে তোমরা কারা কারা 3 ঘন্টা ক্লাস চাই, একটানা 3 ঘন্টা 4 ঘন্টা ক্লাস দেবো। ওকে, একদম নো রেস্ট, নো রেস্ট, একবারে একটানা এভাবে ম্যারাথন ক্লাস হবে ঈদের পরে ইনশাল্লাহ। ওকে, এখন তো রোজা, সো সবকিছু মিলে হচ্ছে যে রাবেয়া তাসনিয়া বলছে যে, জি ভাইয়া, কোভিড-19 সময় আমরা এমন ক্লাস অনেক করছি। তোমরা বলছে ইয়েস রাজি আছি। ওকে, রাজি আছি, যেভাবেই হোক সাপ্লিতে পাস করে। এটা সাপ্লি না, তুমি মনে করতে পারো এটা এটা পার্ট অফ ইউর লাইফ। ওকে, ফেল করা মানে আসলে যে আমি অনেক কিছু হারাই ফেললাম এটা না, এটা একটা পার্ট অফ ইউর লাইফ। ওকে, সো দেখবা যে এইটাকে যারা তোমরা ইউটিলাইজ করতে পারবা,
এই জেদটাকে যারা কাজে লাগাইতে পারে তারা পরবর্তী সব জায়গায় দ্রুত সাকসেসটা পেয়ে যাবে। কেমন? ওকে, ফুল কনসেন্ট্রেশন থাকে, ভালো লাগছে ক্লাসটা। ওকে, সো এমন কনসেন্ট্রেশন দিয়ে আমাদের ক্লাসে থাকতে হবে, একদম A to Z। আমি চাই না যে তোমাদের কারো ঘুম চলে আসুক আমাদের ক্লাসে, এমন সুপার ডুপার ক্লাস হবে। ঠিক আছে? সো হচ্ছে তোমরা যারা যারা আমাদের ঈদ পরবর্তী ম্যারাথন ক্লাসে, আমাদের এই ম্যারাথন ব্যাচে তোমরা যারা ভর্তি হবা, খুব দ্রুত অ্যাজ সুন অ্যাজ পসিবল যোগাযোগ করো আমাদের সাথে। আর ইনশাল্লাহ সব ধরনের অসুবিধার জন্য আমি তো সবসময় তোমাদের সাথে আছি। কেমন? সো হচ্ছে তোমরা আমার নাম্বারে, আমার যে পার্সোনাল নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবা এবং অথবা আমাদের পেজে ইনবক্স করবা। কেমন? ওকে, আর পেজে অবশ্যই সবাই লাইক কমেন্ট দিয়ে দেবা, লাইক দেবা, লাইক বা ফলো দিয়ে দেবা, পেজে একটা লাইক দিয়ে দেবা, এটা একটা রিকোয়েস্ট তোমাদের প্রতি আমার। পেজে লাইক চাই, লাইক। পেজে তোমরা একটা লাইক দেবা, তখন আমি দেখতে পারবো কে কে আচ্ছা আমাদের পেজে লাইক দিস। ঠিক আছে? লাইক বা ফলো। ঠিক আছে? আমি যেহেতু অ্যাডমিন, আমি দেখতে পারি যে ওখান থেকে প্রতিদিন কারা কারা এখানে লাইক দিছে বা লাইক ফলো করছে। ওই আমি একদিন এটা নিয়ে একদিন লাইভে আসবো যে কারা কারা তোমরা লাইক বা ফলো করছো। ওকে, আমি করব, ক্লাস করতে ভালো লাগে বাট রোজার মাস। ওকে, রোজার মাস মেয়েদের অনেক বাসায় কাজ থাকে, অনেক রান্না বান্না করে, রান্না বান্না তো মাঝে আমিও করি, মাঝে মাঝে রান্না বান্না করি, বাসায় হেল্প করি। ওকে, সো বাট তোমাকে ডায়নামিক হতে হবে। ঠিক আছে? তো মানসিকভাবে এমন বেশি তোমাকে স্ট্রং থাকতে হবে যে জীবনে তুমি সব জায়গায় নিজেকে এমনভাবে এক্সপোজ করতে হবে যে কোনো কষ্টই তোমার জীবনে কষ্ট না। ওকে, এটাকে এটাকে কি বলে, কভার্ট বিহেভিয়ার। ওকে, আচ্ছা। তো দেখো, ফলোইং আর দ্য হরমোনাল কন্ট্রাসেপটিভ, এই যে তোমাদের এই যে কন্ট্রাসেপশনটা, এটা খুব ভালো করে, বা ফ্যামিলি প্ল্যানিংটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। কারণ প্রতিটা পরীক্ষায় যে কমিউনিটি হেলথ নার্সিং এর যে এই যে পার্টটা আছে, এই যে আমাদের এটা অবশ্যই এখান থেকে কোশ্চেন আসবে। মৌসুমী খাতুন বলছে তার জীবনে একটাই লক্ষ্য, ভাইয়া ক্লাসে যে কোনো এক টাইমে করে নিবেন তাহলে সুবিধা হয়। ইয়েস, এক টাইমে নেওয়ার চেষ্টা করি, যেহেতু রমজান মাস আমাদের একটু এলোমেলো মাঝে মাঝে, তারপর আমি চেষ্টা করি 9টায় আসার জন্য। ওকে, 9টায় আসার জন্য। আচ্ছা দেখো, কপারটি হরমোনাল, এটার সাথে কোনো হরমোনালের সম্পর্ক নাই। কপারটি, তারপর থেকে নর প্লান্ট, এটার সাথে কোনো সম্পর্ক না। আইইউসিডি, ইন্টা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। ওকে সরি নর প্লান্ট, দেখো হরমোনাল। আচ্ছা এখানে একটু আছে মনে হয়, নর প্লান্ট, এখানে তো শুধু ওরাল পিল হওয়ার কথা। আচ্ছা যাই হোক, এটা একটু তোমরা দেখে নিবা। তারপরেও তোমরা তো বেসিকটা হচ্ছে মূলত মোটামুটি বুঝতে পারছো। কেমন? আচ্ছা, চলে যাচ্ছি আমাদের পরের কোয়েশ্চেন, শেষ করবো। তাই অক্সিজেনের ব্লাড ইজ ক্যারিড ফ্রম দ্য হার্ট, একটু আগে এটা আমরা কিন্তু পড়ে আসছি মূলত। ওকে, যে অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড, তাই না? একটু আগে পড়ে আসলাম না? অক্সিজেনেটেড মানে O2 আর ডিঅক্সিজেনেটেড মানে CO2। ওকে, মানে কার্বন ডাই যেগুলো, এগুলো হচ্ছে ডিঅক্সিজেনেটেড, আর এগুলো অক্সিজেনেটেড। মানে এটা অক্সিজেনেটেড কোথায় যায়? আর্টারি। আমাদের আর্টারি গুলো হচ্ছে অক্সিজেনেটেড রক্ত বহন করে, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের যেগুলা হচ্ছে আমরা যেখানে আইভি লাইন করি, আইভি ক্যানুলা করি। ওকে, এই জায়গাগুলো হচ্ছে আমাদের CO2 রক্তগুলা বহন করে। দেখো, অক্সিজেনেটেড ব্লাড ইজ ক্যারিড ফ্রম দ্য হার্ট। দি হার্ট আমাদের অক্সিজেনেটেড ব্লাড গুলো কোন জায়গা থেকে কালেক্ট করে? দেখো একটু আগে আমরা এখানে পড়াইছিলাম, সেটা হচ্ছে, দেখো আমরা অ্যান্সারটা পড়ি, তারপর দরকার ওই পিকচারটা আবার তোমাদেরকে যাই একটু পড়াই আনবো, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। পালমোনারি ভেইন, দেখো আমি কি বলছিলাম যে পালমোনারি আর্টারি দিয়ে যায় হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর সেখান থেকে পিউরিফাই হয়ে আমরা যে শ্বাস নিচ্ছি এই লাংস থেকে, হার্টের ওখান থেকে, হার্টের হচ্ছে যে পালমোনারি আর্টারিস, ওখান থেকে পিউরিফাই হয়ে আবার আমাদের লেফট অ্যাট্রিয়ামে চলে আসছে। সো দ্যাট মিনস এই যে পালমোনারি ভেইন থেকে হচ্ছে আমাদের অক্সিজেনেটেড রক্ত লাংস থেকে আবার আমাদের লেফট অ্যাট্রিয়ামে চলে আসে। দ্যাট মিনস পালমোনারি ভেইন এইটা হচ্ছে আমাদের অক্সিজেনের রক্ত বহন করে হার্টে। ঠিক আছে? আরেকটা কি আছে যে সুপেরিয়র ভেনা কাভা, একটা আছে অ্যাওর্টা, আর্টস অফ অ্যাওর্টা। দেখো এই যে আর্টস অফ অ্যাওর্টা, ঠিক আছে, এই আর্টস অফ অ্যাওর্টা এটা আমাদের হার্টে অক্সিজেনের রক্ত বহন করে। এই আর্টস অফ অ্যাওর্টা দিয়ে পরবর্তীতে আমাদের শরীরে সব জায়গায় যায়, আর্টারিস, আর্টারিওস, ভ্যাসেলস, ঠিক আছে, সব জায়গায় চলে যায়। ক্লিয়ার? তারপরে এই যে সুপেরিয়র ভেনা কাভা, ইনফেরিয়র ভেনা কাভা, এগুলো থেকে তো সবসময় CO2 ব্লাড যায় বা অক্সিজেনের রক্ত আমাদের হার্টে ঢুকে। ঠিক আছে? আর এই যে পালমোনারি আর্টারি তো আপনার তোমার ওই যে ডিঅক্সিজেনেটেড রক্ত বহন করে। সো শুধুমাত্র অক্সিজেনেটেড রক্ত বহন করে পালমোনারি ভেইন এবং
তোমরা এটা বুঝতে পারছো কিনা, বা এটা নিয়ে বেইনে থেকে অক্সিজেনেটেড ব্লাড আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ইয়েস, এটা একটু বুঝাইয়া দেন ভাইয়া, মনে রাখার মতো করে। আচ্ছা, তাহলে আমাদের যাইতে হবে হচ্ছে, আমি চলে যাচ্ছি আবার, যদিও আমাদের কোশ্চেন মোটামুটি আজকের মতো এখানেই শেষ। তো শেষ পর্যন্ত হচ্ছে আমি তোমাদেরকে ওই জায়গায় আবার একটু যাচ্ছি, জাস্ট এই যে কার্ডিয়াক সিস্টেমে চলে আসলাম। ওকে, কার্ডিয়াক সিস্টেমের পিকচারটা তোমরা দেখতে পাচ্ছ কিনা? আচ্ছা, এখানে দেখাই যে কি বলছে, যে আমাদের হার্টে অক্সিজেনেটেড রক্ত কোন কোন ভেইন থেকে আসে বা কোন কোন আর্টারি থেকে আসে, সেটা হচ্ছে দেখো, এগুলো হচ্ছে সব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। তোমাদেরকে একটু বুঝাই দিই, সারা জীবন মনে থাকবে। এটা হচ্ছে আমাদের শরীর থেকে, মনে করো এটা আমাদের শরীর, সরি কি আসে, এটা হচ্ছে মনে করো আমাদের শরীর। আমাদের শরীর থেকে হচ্ছে আমাদের হার্টে কি ঢোকে, প্রথম এই যে CO2 রক্ত, এই যে যেগুলো ব্লু কালার, এগুলো সব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। ওকে, এই সুপারিয়র ভেনা কাভা ইনফেরিয়র ভেনা কাভা ঢুকে রাইট হার্টে। ওকে, রাইট অ্যাট্রিয়ামে, এখান থেকে যায় রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল দিয়ে যায় হচ্ছে আমাদের এই যে পালমোনারি বাল্ব বা সেমিলুনার বাল্বের মাধ্যমে যায় হচ্ছে আমাদের লাংসে। এখান থেকে এটার নাম হচ্ছে কি পালমোনারি আর্টারি। পালমোনারি আর্টারি, ঠিক আছে। এই পালমোনারি আর্টারি হচ্ছে একমাত্র আলাদা, যে সব আর্টারিতে যাই হচ্ছে অক্সিজেনেটেড রক্ত থাকে, শুধু পালমোনারি আর্টারিতে হচ্ছে ডিঅক্সিনেট বা কার্বন ডাইঅক্সাইড রক্ত। এই জন্য দেখো এটার রঙও দেওয়া হয়েছে ব্লু কালার। ওকে, সো এই ব্লু কালার এইটা যায় হচ্ছে লাংসে। কোথায় যায়? এটা ডাইরেক্টেড টু লাংস বা ওকে LUNG। এটা এটা এইটা যাচ্ছে হচ্ছে লাংসে। ওকে, এইটা লাংসে যাওয়ার পরে দেখো, এখান থেকে মনে করো সে ওখান থেকে অক্সিজেন নিয়ে আইছে লাংস থেকে, মনে করো এইটা লাংস। ওকে, সো সে মনে করো এখানে যাইয়া সে অক্সিজেনটা নিয়ে চলে আসছে আবার পালমোনারি ভেইনের মাধ্যমে, গেছে পালমোনারি আর্টারির মাধ্যমে, কিন্তু চলে আসছে পালমোনারি ভেইনের মাধ্যমে। এইটা হচ্ছে পালমোনারি ভেইন। এখানে দেখো সব অক্সিজেন মানে লাল রঙের। এইটা ঢুকছে হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়ামে। দ্যাট মিনস আমাদের হার্টে এই পালমোনারি ভেইনের মাধ্যমে আমাদের অক্সিজেনেটেড রক্ত আইসা ঢোকা শুরু করছে। ক্লিয়ার? সো ওখানে কারেক্ট আনসার হচ্ছে কি পালমোনারি ভেইন। আবার এই পালমোনারি ভেইনের মাধ্যমে ঢুকছে কি লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়াম, এই দেখো লেফট অ্যাট্রিয়ামে এখানে ঢোকার পরে এই বাইকাসপিড বা মাইট্রাল বাল্ব হয়ে আসছে আবার আমাদের কি লেফট ভেন্ট্রিকলে। এই দেখো লেফট ভেন্ট্রিকলে আসছে। এই লেফট ভেন্ট্রিকলের মাধ্যমে অ্যাওর্টিক আর্টারি বা আর্টস অফ অ্যাওর্টা। ওকে, এই যে দেখো আর্টস অফ অ্যাওর্টা, এটা হচ্ছে আর্টস অফ অ্যাওর্টা। এই আর্টস অফ অ্যাওর্টা, এই যে এটা কিন্তু ঢুকছে এখানে, কিন্তু এখানে ওইটা আবার ওপেনিং হয়েছে, মনে করো এইটার নিচ থেকে গেছে, তো এই জন্য এখানে বাঁকা দেখাচ্ছে। ঠিক আছে, এখানে আবার এই তিনটে আলাদা নাম আছে, যে সাবক্লাভিয়ান আর্টারি, তারপর কি যেন যাই হোক এটা আমার মনে নাই এই মুহূর্তে, একটাই মনে হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি মাঝখানেরটা। ঠিক আছে, আচ্ছা, তো হচ্ছে এই আমাদের এই দেখো এই যে আর্টস অফ অ্যাওর্টা বা অ্যাওর্টিক আর্টারি, অ্যাওর্টিক, এই যে অ্যাওর্টা, এই অ্যাওর্টাতে আমাদের হচ্ছে আমাদের শুধুমাত্র অক্সিজেনেটেড রক্ত আছে হার্টে, আর হচ্ছে এইদিকে পালমোনারি ভেইন। ক্লিয়ার? আশা করি তোমরা ক্লিয়ার কিনা সানশাইন। আচ্ছা, তো যদিও এটা এটা এগুলো হচ্ছে আসলে, এগুলো বুঝতে হলে তোমাদেরকে আরো, তোমরা ভিজুয়ালাইজ হচ্ছে তোমরা ইউটিউবে দেখবা যে কার্ডিয়াক সিস্টেম, তখন দেখবা হার্ট কোন জায়গা থেকে, ব্লাড কোন জায়গা থেকে আসে, কোন জায়গা থেকে যাচ্ছে। আমি যেটা বলে দিলাম, এটা যেহেতু ফার্স্ট ইয়ারে পড়া, সেই একেবারেই ফার্স্ট ইয়ারের পড়া এটা অ্যানাটমির। সো হচ্ছে তোমরা এটাকে আরো ভালো করে একটু স্টাডি করো, ভাষায় দরকার হয় এটা সারা জীবন লাগবে তোমার, মানে একদম চোখের সামনে ভাসতে হবে যে এটা প্রসিডিউরটা কি ভিতরে। ক্লিয়ার? সো আমরা এটা নিয়ে আরো পড়াবো আমাদের পেইড ব্যাচে। সো পেইড ব্যাচে আমরা বিস্তারিত আচ্ছা, অনেকেই বলছো ক্লিয়ার, সানশাইন জুই বলছে, অনেকেই বলছে ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার ভাইয়া, ধন্যবাদ ধন্যবাদ। তোমাদেরকে যদি বুঝাইতে পারি, এই জন্য আমিও মেন্টালি আসলে স্যাটিসফাইড যে তোমাদেরকে যদি বুঝাইতে পারি। কেমন? ওকে, সো আর তোমরা যারা যারা আমাদের সাথে পেইড বেসে থাকবা, আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত, আরো ডিটেলস কিভাবে পড়ানো যায়, এবং এখান থেকে আমাদের যেসব সাবজেক্টে সিনারিও বেসড কোশ্চেন আছে, ওকে, সিনারিও বেসড কোশ্চেন কিন্তু সব জায়গায় থাকে না, সব সাবজেক্টে সিনারিও বেসড কোশ্চেন হয় না। সিনারিও বেসড কোশ্চেন হয় আমাদের কোথায় হয়,
সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ নার্সিং এর সিনারিও বেসড কোশ্চেন হয়। তারপর হচ্ছে অ্যাডাল্ট মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং যেগুলোতে আছে সেখানে সিনারিও বেসড কোশ্চেন হয়। এদিকে গাইনোকোলজি বা মিডওয়াইফারি সেখান থেকে সিনারিও বেসড কোশ্চেন হয়ে থাকে। সো এই সিনারিও বেসড কোশ্চেনগুলো তোমাদেরকে জানতে হলে প্রত্যেকটা টপিক তোমাদেরকে বুঝতে হবে, প্রত্যেকটা সিঙ্গেল টপিক তোমাদেরকে বুঝতে হবে। এবং এখানে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের জন্য কিছু কিছু টপিক নিয়ে আসবো, যে জায়গা থেকে দেখবা যে পরীক্ষায় সিনারিও বেসড কোশ্চেনগুলো আসলে তুমি অফকোর্স সেখানে ভালো করতে পারবা। কেমন? সো ভাইয়া শর্ট কোশ্চেন কবে করবেন? ইয়েস, শর্ট কোশ্চেন করব। ভেইনে থাকে কার্বন ডাই অক্সাইড, ব্লাড আর্টারি ক্যারি করে অক্সিজেনেটারি। ইয়েস, আমরা এটা হচ্ছে একেবারে কমন যে ভেইনে থাকে হচ্ছে আমাদের কি ডিঅক্সিজেনেটেড ব্লাড বা CO2 ব্লাড। আর আর্টারিতে যেখানে আমরা পালস দেখি, পালস, ঠিক আছে, এখানে আমরা ওইটা হচ্ছে থাকে অক্সিজেনেটেড ব্লাড। শুধুমাত্র আমাদের শরীরে দুইটা আর্টারি আছে, যে আর্টারি হচ্ছে যে আমাদের শরীরে দুইটা আর্টারি আছে, সে ডিফারেন্ট, এই দুইটা হচ্ছে সম্পূর্ণ ক্যারেক্টার ডিফারেন্ট, ঠিক আছে। তারা হচ্ছে কি উল্টা, তারা হচ্ছে সবসময় উল্টা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এই যে পালমোনারি আর্টারি, এটা নাম আর্টারি কিন্তু এটা আর্টারি কিন্তু এখান থেকে যাচ্ছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, একটা আম্বিলিকাল আর্টারি। ওকে, এটাও হচ্ছে আম্বিলিকাল আর্টারি। সো ওই জায়গাটায় হচ্ছে শুধুমাত্র যে আম্বিলিকাল আর্টারিতেও ডিঅক্সিজেনেটেড রক্ত ক্যারি করে। ক্লিয়ার? রিদি বলছে গার্ডিয়ানের স্যারগুলো জোস, দেখেই মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ হৃদিতি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ফর ইওর কমপ্লিমেন্ট। সো অনেক ধন্যবাদ। সো আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে কিনা একটু কমেন্ট করে জানাও। আর তোমরা কারা কারা আমাদের সাথে নেক্সট ব্যাচে ইনক্লুড হতে চাও তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের ক্লাসগুলো যদি ভালো লাগে, এবং সেখানে আমাদের এই ম্যারাথন ক্লাসগুলো হবে ইনশাল্লাহ ঈদের পরে। সো সবাই ঈদের জন্য তোমাদেরকে জাস্ট 2-3 দিন একটু আমরা রেস্ট দিব। তারপরেও আমি চাচ্ছি যে ঈদে বাসায় ল্যাপটপ নিয়ে গিয়ে সেখানে তোমাদেরকে আমি কিছু আমি স্ট্রিমিয়ারে তোমাদেরকে লাইভে থাকবো, তোমাদের ক্লাস নিব সেখানে। সো আমি চাই না একটা দিনও তোমার নষ্ট হোক, একটা দিনও তোমার ওয়াস্ট হোক, একটা টাইম এজ এ সিঙ্গেল মোমেন্ট তোমার জীবন থেকে নষ্ট হয়ে যাক, এটা আমি অফকোর্স চাই না। এবং আমি চাই তুমি পরীক্ষায় ভালো করো, তোমরা পরীক্ষায় ভালো করো, এবং তোমরা পরীক্ষায় ভালো করলে আমি একটা ইয়ং জেনারেশন নিয়ে আগাতে চাই, এবং একটা গ্রুপ অফ স্টুডেন্ট নিয়ে, একটা ডাইনামিক স্টুডেন্ট নিয়ে আগাতে চাই, যারা অনেক বেশি পরিশ্রমী, যারা অনেক বেশি পরিশ্রম করতে রাজি আছে আমার মতো, এবং যারা দিন রাত সবসময় পড়তে রাজি আছে, বেশি বেশি হার্ড ওয়ার্ক করতে রাজি আছে। কেমন? সো এমন ডাইনামিক স্টুডেন্ট চাই আমরা। আর হচ্ছে তোমাদের জন্য অনেক অনেক ভাইয়া, অনেক ভালো লাগছে, আমি করব ভাইয়া। সো তোমরা যারা যারা আমাদের নেক্সট ব্যাচে ইনক্লুড হতে চাও আমাদের সাথে যোগাযোগ করবা। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে, এবং অথবা আমাদের এই পেজে আছে, এই পেজে তোমরা ইনবক্স করবা। কেমন? তোমরা এই পেজে ইনবক্স করবা। আমার নাম্বারটি আবার তোমাদেরকে লিখে দিলাম। ওকে, সো হচ্ছে এখানে এই নাম্বারটা আমার 01722177071। ওকে, এটা নাম্বার অথবা হোয়াটসঅ্যাপ। ঠিক আছে, সো এখানে তোমরা, এবং তোমাদের নিয়ে আমরা এমন একটা প্ল্যান করেছি যে আমাদের কন্টিনিউয়াস, আমরা 24 আওয়ার্স আমাদের টিচারদের ভিতরে কেউ না কেউ তোমাদের সাথে থাকবে, এবং আমাদের যে গ্রুপগুলো থাকবে সেখানে এটাকে বলে যে লাইভ কোশ্চেন সলভ থাকবে, যে সময় এটাকে বলে কি লাইভ অ্যান্সার থাকবে আমাদের। ওকে, সো হচ্ছে লাইভ অ্যান্সার থাকবে, লাইভ অ্যান্সার সিস্টেম। যদি যে কোনো প্রয়োজনে তোমরা জাস্ট ওখানে নক করবা, আমাদের টিচাররা সেখানে তোমাদের সলভটা দিয়ে দেবে। ঠিক আছে, সো এমন ডেডিকেটেড টিচারদের নিয়েও থাকছি তোমাদের সাথে। আর এখানে রিসার্চ নিয়ে যেহেতু তোমাদের অনেক বেশি দুশ্চিন্তা, অনেক বেশি কষ্ট, অনেক বেশি একটা ল্যাকেন্স আছে, অনেক বেশি একটা ঘাটতি আছে তোমাদের, সো এই গ্যাপটা আমরা ফিল আপ করবো। রিসার্চের জন্য ভালো টিচার থাকবে, সে রিসার্চটাকে তোমাদের একদম অল্পের ভিতরে শেষ করে আনবো, যাতে রিসার্চ থেকে 2-4টা কোশ্চেন যাই আসুক তোমরা পরীক্ষায় 100তে 100 করতে পারো, 100তে 100 ভালো করতে পারো। কেমন? ওকে, সো এই ডিসকাশন গ্রুপটা, সো ডিসকাশন করতে হবে, মেডিকেল এক্সামে ভালো করতে হলে ডিসকাশন দরকার, ডিসকাশন। সো এটা আমি তোমাদের জন্য একদম ফার্স্ট টাইম, একদম লাইসেন্স পরীক্ষার জন্য ফার্স্ট টাইম এটা আমরা চালু করতে যাচ্ছি। ওকে, সো সবাই আমাদের জন্য দোয়া করো, তোমাদের জন্য অফকোর্স আমার দোয়া রইলো, ভালোবাসা থাকবে। এবং রিসার্চ লিডারশিপ নিয়ে তো সমস্যা নাই, সো রিসার্চটা নিয়ে তোমাকে অবশ্যই ভাবতে হবে।
রিসার্চ তুমি বাসায় বসে মুখস্থ করে কিছুই বুঝবা না। রিসার্চ মুখস্থ করে তুমি কিছুই, একদম 0%। এটার এটার কি ইফিকেসি একেবারেই 0% ইফিকেসি। ঠিক আছে, ইফিকেসি। থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগছে ভাইয়া। মাফি খানম, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে সাব্বির মাহমুদ তিহান। সাব্বির মাহমুদ তিহান গুগলে সার্চ দিলেই আমার নামে দেখবা অনেক আর্টিকেল চলে আসবে, অনেক, বাংলায় বা ইংলিশ যেটাতেই সার্চ দাও অনেকগুলো আর্টিকেল দেয়। জাস্ট গুগলে সার্চ দিবা আমার নাম লিখে, কেমন? জাস্ট গুগলে একটু সার্চ দিবা আমার নাম লিখে, দেখবা আমার নামে শত শত আর্টিকেল চলে আসবে। ওকে, দেখবা অনেক নিউজ পেপারে আমার নামে আর্টিকেল আছে, অনেক কিছু চলে আসবে। কেমন? ইংলিশে সাব্বির মাহমুদ তিহান, সাব্বির মাহমুদ তিহান লিখে সার্চ দিবা, অথবা বাংলায় সাব্বির মাহমুদ তিহান লিখে সার্চ দিলেই গুগলে দেখবা জাস্ট বাংলা বা ইংলিশে যে কোনো একটা আমার নাম লিখে সার্চ দিলেই আমার সম্পর্কে তোমরা সব জেনে যাবা। কেমন? আমার আমার এবং এখানে শত শত আর্টিকেল বিভিন্ন নিউজ পোর্টালে দেখবা চলে আসছে, বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন জার্নালে কিন্তু আমার আমার নাম সার্চ দিলেই চলে আসবে। কেমন? কারণ কোভিডকালীন সময়ে আমি বাংলাদেশে ফার্স্ট রিসার্চ করেছি নার্সদের নিয়ে, সেগুলো ইন্টারন্যাশনাল জার্নাল আছে এবং ওয়ার্ল্ড ওয়াইড যত ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো আছে সবগুলোতে আমার ইন্টারভিউ আছে। বাংলাদেশের বেশ কিছু টেলিভিশনে আমার ইন্টারভিউ আছে। সো এবং বাংলাদেশের অজস্র, বাংলাদেশে এমন কোনো নিউজ পোর্টাল নাই যেখানে আমার নিউজ বা আমার স্টেটমেন্ট নাই। বাংলাদেশে এমন কোনো নিউজ পোর্টাল নাই। সো সেখানে শত 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 তোমরা আর্টিকেল আমার পাবা। জাস্ট এই দুইটা নাম লিখে বাংলা বা ইংলিশে লিখে সার্চ দিলেই পেয়ে যাবা। কেমন? ওকে, সো আমার 2 ঘন্টা ক্লাস নেওয়ার পরে প্রতিদিনই আমার গলা বসে যায়। বাসায় গেলে হচ্ছে আমি আর কথা বলতে পারি না কারোর সাথে। সো হচ্ছে যে যাই হোক, তারপর আমি তোমাদের জন্য এটা করতে চাই, আমি তোমাদের নিয়ে আগাতে চাই সামনের দিকে। যেহেতু তোমরা পরীক্ষাতে একবার খারাপ করছো, সো এটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগার একটা বিষয় বা খারাপ লাগে, এবং এটা সিম্প্যাথি ইমপ্যাথি আমি সব জায়গাতে আসলে অনেক বেশি স্যাড এজন্য। ওকে, সো সো আমি এজন্য তোমাদের সাথে থাকতে চাই ইনশাল্লাহ শেষ পর্যন্ত। আর তোমরা আমাদেরকে সাপোর্ট করো, তোমরা আমাদেরকে সাপোর্ট দাও, এবং যারা আমাদের পরবর্তী ব্যাচে যারা ইনক্লুড হতে চাও, সো হচ্ছে দেখো মানে জীবনের ফাইন্যান্স, শোনো, টাকা জীবনে অনেক আসবে। ওকে, মানি 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 জীবনে অনেক আসবে, বাট সফলতা সবসময় আসবে না। মানি জীবনে অনেক আসবে। একটা ঈদে দাঁড়ান তুমি একটা গিফট কমই কিনলা, বা একটা তুমি বাজেটটা একটু কমাই ফেললা। ওকে, সো হচ্ছে বাট আমাদের এই জায়গাগুলোতে যদি তুমি ভালো করতে চাও, বা এই জায়গাতে যদি তুমি অ্যাড হয়ে থাকো, বা এই জায়গাতে যদি চেষ্টা থাকে তোমার, তুমি অফকোর্স কিন্তু ভালো করতে পারবা। কেমন? সো মানি ইজ নট ম্যাটার। 1,000 2,000 3,000 টাকার জন্য একটা জীবন বসে থাকে না কখনো। ওকে, একটা সফলতা কখনো থেমে থাকে না। সো সবার দরকার চেষ্টা। কেমন? সবার দরকার হচ্ছে চেষ্টা এবং জেদ। চেষ্টা, জেদ, পরিশ্রম, মানে হার্ড ওয়ার্কিং এ আমি আমি এজন্যই আমি বারবার বলছি যে কে ফার্স্ট বেঞ্চার কে লাস্ট বেঞ্চার, এই গ্যাপটা আমি কমে ফেলতে চাই। আমাদের ভিতরে কোনো ফার্স্ট বেঞ্চার লাস্ট বেঞ্চার থাকবে না, কারণ অনেকে কমপ্লেন করছে সে ক্লাসের ফার্স্ট গার্ল বাট সে ফেল করছে, আবার যে লাস্ট গার্ল সেও ফেল করছে। সো তাদের ভিতরে কিন্তু তেমন কোনো ডিফারেন্স নাই। ওকে, সো আমরা ওভাবেই আসলে সামনের দিকে আগাতে চাই, এবং এই গ্যাপটা ফিল আপ করে সবাইকে আমরা এই সাকসেস যে ডেস্টিনেশন, যে আমাদের যে ডেস্টিনেশন সাকসেসটার জায়গায় আমরা যেতে চাই, এবং নট অনলি ফর লাইসেন্স, আগামীতে যেহেতু তোমার পরবর্তী গভর্নমেন্ট জব করবা, সেই জায়গার সেই পাথওয়েটাকে ক্লিয়ার করতে চাই। আর তোমাদের জন্য একটা গুড নিউজ বলে রাখি, সেটা হচ্ছে আগামী 1 বছরে কিন্তু সরকারি চাকরির কোনো সার্কুলার হচ্ছে না। ওকে, সো তোমরা যারা যারা মনে মনে ভাবছো যে মনে হয় 6 মাস পিছিয়ে গেলাম, সরকারি চাকরি সামনে একটা পাবো না, সো আগামী 1 ইয়ার্সে কিন্তু আর সরকারি সার্কুলার হচ্ছে না। ওকে, সো তোমরা এই জায়গাতেও বেঁচে গেলে। দ্যাট মিনস যারা এবার মার্চে পাস করছে, তোমার জীবন থেকে যা 6টা মাসই হয়তো চলে গেল, বাট তোমার জীবনের সামনে যে সম্ভাবনা কিন্তু এখনো কমে নাই, সম্ভাবনা কিন্তু এখনো কমে যায় নাই। ঠিক আছে, সেই সম্ভাবনার জায়গাটাতে এখনো আমরা কিন্তু স্টিল নাও আছি আর কি। ওকে, আর ইনশাল্লাহ পার্সোনালি যদি আমার সাথে বা আমি যেহেতু এই নার্সিং নিয়ে অনেক অ্যানালাইসিস আছে আমার,
বা অনেক কিছু ডিল করে থাকি। সো সবকিছু মিলে মানে হয়তো কথার মাধ্যমে, মানুষের কথার মাধ্যমে অনেকের জীবন চেঞ্জ হয়ে যায়, অনেকের ভবিষ্যৎ চেঞ্জ হয়ে যায়, বা অনেকের এইম চেঞ্জ হয়ে যায়। ওকে, অনেকের ডেস্টিনেশন চেঞ্জ হয়ে যায়। সো এই জায়গাতে আমি যদি তোমাদের জীবনে কোনো কিছু ভূমিকা রাখতে পারি, অফকোর্স আমি এই জায়গাতে স্যাটিসফাই থাকবো, এবং আশা করি যে আমার জীবনে যত এক্সপিরিয়েন্স আছে এই এক্সপিরিয়েন্স তোমাদের মাঝে আমি শেয়ার করতে চাই। ওকে, যাতে করে সফলতা তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। কেমন? সো যেটা তোমরা হয়তো তোমাদের টিচারদের কাছ থেকে কখনোই পাওনি। ওকে, সো এই জায়গাতে আমি বাট ভাইয়া জবের ট্রাই করতে পারছি না। শোনো, জব জীবনে অনেক হবে। বাংলাদেশে লাখ টাকা স্যালারির উপরে অনেক নার্স আছে, অনেক শত শত নার্স আছে যারা লাখ টাকা ইনকাম করে। বাংলাদেশে এমন নার্স অনেক আছে। বাট তোমার যদি স্কিল না থাকে ভাইয়া, স্কিল যদি তোমার ভিতরে না থাকে, নলেজ যদি তোমার ভিতরে না থাকে, তুমি জীবনে কোনো ভালো চাকরি তুমি করতে পারবা না। ওকে, আমি কিন্তু নিজেও পার্সোনালি ফার্স্ট বয় ছিলাম না কখনোই। আমি হাই স্কুল পর্যন্ত ফার্স্ট বয় ছিলাম। এরপরে আমি নার্সিং লাইফে অনেক বেশি ফাঁকিবাজ, অনেক বেশি ফাঁকি দিয়েছি পার্সোনালি আমিও। বাট স্টাডি করেছি রেগুলার। আমি জীবনে কোনোদিন ক্লাস গ্যাপ দেই নাই, ক্লাস মিস করি নাই, বা যে কোনো, এখন তো দেখি যে সবাই স্টুডেন্টরা অত বেশি ক্লাসের দিকে মনোযোগ নাই, অনেকে ফাঁকি দেয় বা প্রচন্ড পরিমাণে ক্লাস গ্যাপ দেয়। সো কখনো ক্লাস গ্যাপ দিই না, হয়তো পড়ি নাই বাট পরীক্ষার আগে পড়ছি, বা ক্লাসগুলো খুব ভালো করবে, এই জন্য কিন্তু ফাউন্ডেশন মোটামুটি ভালো, বেসিক নলেজটা এখনো সেই এক যুগ আগের পড়াটা এখনো মাথায় আছে। কেমন? সো তোমাদের এই সুযোগটা আছে, এই সুযোগটা কাজে লাগাও। ইনশাল্লাহ আমরা আগামীতে সবাই একসাথে ভালো ভালো কিছু করতে চাই, এবং আমার জীবনের সকল মানে আমার আমার ভিতরে যতটুকু নলেজ আছে এই নলেজটা তোমাদের দিতে চাই, এবং এই নলেজটা আমার ভিতরে যা আছে এটা যদি তোমরা পাও ইনশাল্লাহ, এবার তোমাদের যদি ডেলিভার দিতে পারি, অফকোর্স তোমরা এখান থেকে ভালো করতে পারবা। কেমন? এবং এই উৎসাহটা যদি আমি তোমাদেরকে দিতে পারি ফুললি, তোমরা কিন্তু এখানে ভালো করার অনেক বড় একটা সুযোগ, অনেক অপরচুনিটি এখনো আছে। সো স্বপ্ন দেখা কখনোই বন্ধ করা যাবে না, ঠিক আছে? তো এপিজে আব্দুল কালাম, পাকিস্তান ভারতের যে সাবেক রাষ্ট্রপতি ছিল, তিনি একটা কথা বলেছিলেন যে স্বপ্ন যেটা নয়, যেটা হচ্ছে মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন যেটা যা হচ্ছে মানুষকে ঘুমাতে দেয় না। সো নেক্সট 6 মান্থ হচ্ছে তোমাদের জন্য এই যে আলটিমেট এই জায়গাটা বাস্তবায়ন করতে হবে। কেমন? সো স্বপ্নটাকে সবাই হচ্ছে কি, যে তোমরা যে স্বপ্ন, এমন একটা স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমাদেরকে ঘুম কমাই দিবে, তোমার শরীরে রিল্যাক্স কমাই দিবে, তোমার শরীরে কষ্ট কমাই দিবে, তোমার শরীরে কি লেথার্জি কমাই দিবে, দুর্বলতা কমাই দিবে। ওকে, তো মানসিকভাবে তোমাদেরকে অনেক বেশি দৃঢ় করবে। ওকে, আমরা তো প্রপার টিচার পাই না। ইয়েস, সো বাংলাদেশের নার্সিং টিচাররা কি ম্যাক্সিমাম কি, আসলে কি বলবো, আসলে বলার কোনো ভাষা নেই। তো দেখবা যে বাংলাদেশের নার্সিং টিচাররা ম্যাক্সিমাম কোথাও দাওয়াতে গেলে তারা না খাইতে পারলে খাবার নিয়ে আসে প্যাকেটে করে। ওকে, তার হচ্ছে এমন টিচার ম্যাক্সিমাম। সো ওকে, এটা অনেক দুঃখজনক, এটা অনেক কষ্ট দেয় আমাদেরকে, এটা আমরা যারা ইয়ং আছি আমাদেরকে কষ্ট দেয় বা হাসি পায় সত্যি কথা বলতে। ওকে, সব থেকে বেশি কষ্ট পাই এগুলো দেখলে। ওকে, সো এটা এটা কখনোই করা যাবে না, ঠিক আছে? পার্সোনালিটি মেনটেন করতে হবে, এবং পার্সোনালিটি স্টুডেন্টের ভিতরে শেয়ার করতে হবে, দিতে হবে। ভালো ভালো জিনিস স্টুডেন্টকে শিখাইতে হবে, ঠিক আছে? ভালো জিনিস স্টুডেন্টদের শিখাইতে হবে, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম ইনস্টিটিউট বা কলেজে এই প্র্যাকটিস হয় না, ভালোর প্র্যাকটিস হয় না। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, ঠিক আছে? সো যদি আমার কথা ভালো লাগে, অবশ্যই তোমাদের সাপোর্ট চাই, এবং আগামী নেক্সট আমার ব্যাচে দেখতে চাই ইনশাল্লাহ। সো আশা করি জীবনে কখনো লসে পড়বা না, এবং আমাদের কথা জীবনে কোনোদিন লসে পড়বা না। কেমন? ইনশাল্লাহ। এবং আমরা তো এখন গভর্নমেন্ট জব করি। এর আগে আমি বিএস এর মধ্যে ছিলাম, আরো একটা গভর্নমেন্ট জব ছিল, সেই একটা জব ছেড়ে আবার আরেকটা আসছি। এর আগে ইন্টারন্যাশনাল এনজিওতে ছিলাম, এর আগে টিচার ছিলাম, ঠিক আছে? তো এখন আমার নিজের নার্সিং কলেজ আছে। সো আমি গভর্নমেন্ট জব করি, পাশাপাশি এক্সট্রা আরো অনেক কিছু, যাই হোক এটাগুলো বললামই না। সো হচ্ছে সবকিছু মিলে সফলতা আসবেই, পরিশ্রম করলে সফলতা আসবেই। হয়তো পরিশ্রম করতে করতে নিজে অসুস্থ হয়ে গেছি, কিন্তু পরিশ্রম কখনো কমাই নাই, বা এই সফলতার যে ডেস্টিনেশন, সাকসেসের জায়গাগুলো কখনো আপোষ করি নাই, সফলতার সাথে কখনো আপোষ করি নাই, এটা আপোষ করা যাবে না। ওকে, সো তোমাদের জন্য এখন কি, যে কষ্টের সাথে আপোষ করা যাবে না, ঠিক আছে? কষ্ট হোক, পড়তেই হবে আমাকে, এই ধ্যান ধারণা এটা যদি রাখো, এবং তোমার নিজের ভিতরে, তো মুসলিম যারা আছে সবাই কি বলে যে
নিয়াত অনুযায়ী বরকত হয়, যে মানুষ যেটা চিন্তা করে, যেটা ভাবনা করে বা নিজের ভিতরে যেটা স্বপ্ন দেখে সেটাই সে বাস্তবায়ন করা সম্ভব। সো এই জায়গায় তোমাকে অটুট থাকতে হবে, ঠিক আছে? নিয়াতটা অন্ততপক্ষে একদম ফিক্সড থাকতে হবে যে আমি এটা পারবোই। এই মোটিভ যদি কার ভিতরে থাকে যে আই ক্যান ডু, যে আমি এটা পারবোই, তারও অফকোর্স পারবেই। যে একবার মুখ থেকে বলবে যে আমি পারবো, সে পারবেই। তার তার কাছে কোনো ফেইলার নাই, ঠিক আছে? এটা করতে হবে। বুঝতে পারছো? এটা করতে হবে। সো হচ্ছে সবাই ইনশাল্লাহ ভাই, নার্সিং টিচাররা আদার্স কারিকুলামে আদার্স মেল প্র্যাকটিস করে, নার্সিং টিচার আছে মেল প্র্যাকটিস করে, তারা তো স্টুডেন্টদেরকে ভালো কিছু শিখাই না। এবং ইন্টারন্যাশনাল যে এটা গেলে কি, যে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যেগুলো আসলে নতুন ইনোভেশন হচ্ছে, ইনোভেশন আমরা জানি। এই ইনোভেশনে যে তাদের কোনো ভূমিকাই নাই, বা একজন স্টুডেন্টকে কিভাবে মোটিভেশন করতে হয়, একজন স্টুডেন্টকে কিভাবে তার ভবিষ্যতে তার স্বপ্ন দেখাইতে হয়, এই স্বপ্নই আমাদের টিচাররা কখনো দেখায় না। কিন্তু তারপরে তো আমরা থেমে যাইনি, বা স্বপ্ন আমরা দেখা কমাই নাই, আমরা নিজেরা এগুলো ইনোভেশন করছি নিজেরা। এটাকে এটাকে কি বলে, যেমন রিভলিউশন করেছি নিজেরা, ঠিক আছে? আমরা কারো কোনো টিচারের জন্য ওয়েট করি নাই, ঠিক আছে? আমরা তো আরো এক যুগ আগে পাস করি, তখন বাংলাদেশে এত কলেজও ছিল না, এত ইনস্টিটিউট ছিল না, এত স্টুডেন্টও ছিল না, স্টুডেন্ট খুঁজেই পাওয়া যায় না তখন। আর এখন তো আমি এমন কোনো দিন নাই যেদিন আমার রাস্তায় মানে হচ্ছে যে একজন নার্সিং স্টুডেন্ট দেখি না জলপাই কালার ড্রেস পরা। তো বাংলাদেশে অ্যাভেলেবেল নার্স হয়ে গেছে, অ্যাভেলেবেল, রাস্তায় হাঁটলেই নার্স দেখতে পাই এখন। ঠিক আছে, ঠিক আছে, ভালো প্র্যাকটিস করো। আরেকটা জিনিস তোমাদের রিকোয়েস্ট থাকবে, সেটা ভালো মানুষ হতে হলে, ভালো নার্স হতে হলে তোমাদেরকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের প্রতি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস টু কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, সেটা হচ্ছে কাউকে ছোট করে দেখা যাবে না, কাউকে ছোট করে কথা বলা যাবে না, ঠিক আছে? এবং নিজের স্ট্যান্ডার্ড বা নিজের রেসপেক্টটাকে বজায় রাখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। সো নার্সদের ভিতরে অনেক, আচ্ছা এগুলো আমি শেয়ার করবো, এগুলো যদি পাবলিক প্লেসে বলা ঠিক না, এগুলো আমরা পেইড ব্যাচে আলোচনা করবো। সো একদম বাস্তব জীবন নিয়ে আমরা মাঝে মাঝে পড়ালেখার পরে যাতে করে অন্তপক্ষে আমরা লাইফ স্টাইলটাকে একটু চেঞ্জ করতে পারি। ওকে, সো এগুলো আমরা আলোচনা করব। সো হচ্ছে হৃদয় স্যার বলছে সবাই শেয়ার করেন। ইয়েস, সেপ্টেম্বরে লাইসেন্সিং গভট কোনো সার্কুলার না, কোনো পসিবিলিটি নাই, সেপ্টেম্বর আগে কোনো সরকারি চাকরি হবে না, আসবে না, ঠিক আছে? নার্স মিডওয়াইফ সবার জন্য। একটু আগেই তো বললো, যদি ক্লাসটা ভালো লাগে শেষ মুহূর্তে আবারও বলবো। দেখি কয়টা শেয়ার হয়েছে, জাস্ট 1 মিনিট দেখি তো। মাত্র 160টা শেয়ার, মাত্র 167টা মাত্র শেয়ার হয়েছে। ওকে, সো তোমাদের সাপোর্ট আমরা সবসময় চাই, আর তোমরা সাপোর্ট করলে আমরাও ভালো থাকবো। ভালো লাগে সত্যি কথা বলতে, এবং তোমাদের সাথে কথা বলতে পেরে, এতগুলো স্টুডেন্টের সাথে কথা বলতে পেরে আমরা সত্যি আই এম ভেরি হ্যাপি, এবং নিজে খুব প্রাউড ফিল করছি যে তোমরা এতগুলো স্টুডেন্ট আমার সাথে। ভাইয়া লাইফের সময়টা আসছে, এমন একটা অবস্থায় আছি যে কখনো ভাবি নাই, মেন্টালি খুব উইক হয়ে গেছে। এটা বলছে রাসেল মিয়া। 2 দিন কমায় চলে গেছিলাম। আচ্ছা, সো কমায় চলে যাওয়া যাবে না, ঠিক আছে? একজন মানুষ কমায় চলে গেলে তার একটা প্যারামিটার আছে, তার একটা বাঁচা, এটা বলে জিসিএস, গ্লাসগো কমায় স্কেল। ওকে, এটা তোমরা পড়বা, এটা তোমাদের আজকে হোমওয়ার্ক, রাতে ঘুমানোর আগে পড়বা। ও যেহেতু বলছে ও কমায় চলে গেছিল, তোমরা জিসিএস স্কেলটা একটু পড়ে নিবা, এটা পরীক্ষা আসতে পারে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। জিসিএস সবাই লিখে রাখো, জিসিএস গ্লাসগো কমায় স্কেল, জিসিএস। যেহেতু ও বলছে ও পরীক্ষা খারাপ করার পরে সে কমায় চলে গেছিল, সো আমি চাই না তোমরা কেউ কমায় চলে যাও। ওকে, সো দিস ইজ ভেরি ডেঞ্জারাস। সো জিসিএস স্কেল বা গ্লাসগো কমায় স্কেল, গ্লাসগো কমায় স্কেল। ক্লাস তো শেষ হয় না আসলে, আমি মনে করি যে 2-4 ঘন্টা 5 ঘন্টা ক্লাস তোমাদের সাথে আমি এট এ টাইম নিতে পারবো প্রত্যেক দিন। সো এটা নিয়ে আমার বাসায় করে প্র্যাকটিস করতে হবে না, কেমন? আচ্ছা, আচ্ছা, তো ক্লাস হচ্ছে আমাদের মোটামুটি শেষ। তো একটা হোমওয়ার্ক তোমাদেরকে দিলাম, সেটা হচ্ছে জিসিএস গ্লাসগো কমা স্কেল, এটা সম্পর্কে তোমরা একটু পড়ে আসবা। এই গ্লাসগো কমা স্কেলটা তোমরা পড়ে আসবা। আর একটু হিন্টস দিয়ে, আচ্ছা যাই হোক, এইটা সম্পূর্ণ তোমাদের উপরে আমি রাখলাম, গ্লাসগো কমা স্কেল। আর আগামীতে তোমরা যারা আমাদের সাথে বা আমার সাথে আমাদের নেক্সট লাইসেন্স ব্যাচে আসতে চাও, বা তোমরা যারা খারাপ করেছো, ইনশাল্লাহ আমরা একসাথে পরীক্ষায় পাশ করতে চাই, 100% আমাদের ব্যাচে যারা থাকবে পাশ করতে চাই। সো যারা যারা আমাদের ব্যাচে অ্যাড হতে চাও, এই নাম্বারে, এটা আমার পার্সোনাল নাম্বার, ফি হচ্ছে 3000 টাকা। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলবা, কোনো কোথাও কমেন্ট করার দরকার নাই যে আমি অনেক কষ্টে আছি, একটু ফাইন্যান্সিয়াল, এটা প্রবলেম থাকলে আমাকে বলো ডিরেক্টলি, আমি সব সলভ করবো। ওকে,
ঠিক, ক্লিয়ার? স্কোর বের করে গ্রুপে দিবেন, এটা হচ্ছে হোমওয়ার্ক। ইয়েস, আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপে স্কোরটা বের করেন, গ্লাসগো কমা স্কেল। ওকে, এটা আপনার জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় আসার মতো একটা হোমওয়ার্ক দিয়ে দিলাম। আর একটু শেষ মুহূর্তে হচ্ছে যে এই যে অ্যাজ এ হোল 2 ঘন্টার একটা ম্যারাথন ক্লাস তোমাদের সাথে আমি ছিলাম, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই নিজ গুণে ক্ষমা চাই, সবাই মাফ করে দিবা, রমজান মাস, ঠিক আছে? বড় ভাই হিসেবে সবাই ক্ষমা করে দিবা যদি কোনো ভুল হয়ে থাকে এর মধ্যে, ক্লাসের মধ্যে। আর চেষ্টা করব ভালো ভালো কিছু ফিডব্যাক দেওয়ার জন্য। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই বেশি করে খাওয়া দাওয়া করো। রমজান মাস যেহেতু খাবারের হিসাব কম দেওয়া লাগে তোমরা সবাই জানো। ওকে, সো বেশি করে খাও, নিউট্রিশন। ওকে, সো অনেক বেশি নার্সদের কিন্তু, বিশেষ করে ফিমেল নার্সদের বাংলাদেশের ম্যাল নারিস্ট। সো আমি যেহেতু হৃদয় আছে আমাদের সাথে, হৃদয়কে বলবো এটা নিয়ে একটা কি বলে, এটা নিয়ে একটু গবেষণা করার জন্য, যে বাংলাদেশে কত পার্সেন্ট নার্সরা ম্যাল নারিস্ট। ওকে, এইটা এটা নিয়ে কাজ করার জন্য অনেক বেশি খাওয়া দাওয়া করতে হবে। ঠিক আছে, অনেক বেশি, যেমন ওয়ার্ডে 10 জন নার্স থাকলে 5 জনই থাকে একদম ম্যালনারিশ, মনে হয় কিছু খায় না কষ্টে। কি দুঃখ আমি বুঝি না, নাকি ইচ্ছা করে খায় না, নাকি খাওয়ার রুচি নাই, সেটাই বুঝি না। আপনাকে থ্যাঙ্কস। অনেক ভালো, অনেক কম হয়ে যায়, ভালো বলাটা অনেক কম হয়ে যায়। সো ক্লাসটা তোমাদের ভালো লাগছে কিনা তোমরা একটু শেষ পর্যায়ে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর ভালো লাগলে এই পাশে একটা লাভ রিয়াক্ট আছে, দেখো লাভ রিয়াক্ট দিতে পারো, ঠিক আছে? এই যে লাভ রিয়াক্ট আছে ডান পাশে লাইকের পরে, ঠিক আছে? সবাই জাস্ট 2 মিনিট সময় নিব, 52 বাজে তো, 55তে আমি শেষ করে দিব। সবাই লাভ রিয়াক্ট দাও যদি ভালো লাগে আজকে ক্লাসটা, এই বক বক করে যদি ভালো লাগে, বা ভালো লাগুক, আর যদি ডিস্টার্ব ফিল করো তাহলেও দাও লাভ রিয়াক্ট। ঠিক আছে, সেক্ষেত্রে এখানে কি অ্যাংরি রিয়াক্ট আছে, এটা সেটাও দিতে পারো। যদি যদি কেউ রাগ হতে পারো, গলা অলরেডি বসে গেছে। ওকে, এসি ছাড়া, যদিও এসির পাওয়ারটা, এসি অফ করে দাও, এসি অফ করে দাও, ঠান্ডা লাগে গেছে। ঠিক আছে, সো ভালো লাগলে লাভ রিয়াক্ট দাও, খারাপ লাগলে অ্যাংরি রিয়াক্ট দাও, তাহলে বুঝবো। ওকে, অফ করে দাও। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আপনিও ভালো থাকবেন, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা হচ্ছে যে আমাদের ব্যাচে অ্যাড হতে চাও, খুব দ্রুত যোগাযোগ করো, খুব দ্রুত, খুব দ্রুত। মাত্র 100 জন নিব, আমার মতো এনার্জেটিক 100 পোলাপান দরকার আমার। ঠিক আছে, যুদ্ধ করবো এদের নিয়ে ইনশাল্লাহ। ঠিক আছে, এদের নিয়ে যুদ্ধ করবো, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এবার পরীক্ষায়। ওকে, দোয়া করবেন ভাইয়া। নওরিন আফরোজ, অনেক ধন্যবাদ তোমাকে। নওরিন সেপ্টেম্বর কি বান তো বুঝি না ভাই, কি সপ্তমী বার। ওকে, সবার নাম একটু পড়বো এবার, যারা যারা কমেন্ট করবে। তানজু, মনিরা, তিশা, এমএসটি, ঝর্ণা, অচেনামন, আখি, সোহানা, কেমি, অভিমানী মেয়ে, মেরিনা, তানজিলা, এসকে কলি, আকলিমা, রাবিয়া, খুশবু, সানশাইন, জুই, দেবনাথ, তারপর আছে কি আমাদের কণিকা রানী, নওরিন আফরোজ, তারপর আছে আমিনুল, জাকিয়া, দীপাঞ্জলি, মিম আক্তার, নওরিন আফরোজ, মৌসুমী খাতুন, সোহানা কেমি, অনেকেই তোমরা কমেন্ট করছো। অজরা, সানশাইন, অনলাইন নাকি অফলাইন? 100 জন, অফলাইন মাত্র 50 জন নিব, কারণ ক্লাসে 50 জনের বেশি ক্যাপাসিটি নাই, 50 জন। রাবিয়া, তাসনিয়া, মাহফুজা জুমু আছে আমাদের সাথে, মাহফুজা জুমু আমাদের মিডওয়াইফ। আমি মাহফুজা জুমুকে রিকোয়েস্ট করবো, মিডওয়াইফদের জন্য টিচার দরকার আমাদের। সো সে বাংলাদেশে একজন এক্সপার্ট মিডওয়াইফ। ওকে, সো অনেক, সো টপ 5-এর ভিতরে একজন মনে করো। সো মাহফুজা জুমু, সে মিডওয়াইফদের ক্লাস নিবে আমাদের স্টুডিওতে। সো অনেক যারা মিডওয়াইফ, যারা পরীক্ষা ফেল করছে, তারা বলছে মিডওয়াইফদের ক্লাস দরকার। সো জুমাকে অনুরোধ করব ক্লাস নেওয়ার জন্য। আবিদা সুলতানা আছে আমাদের সাথে। তারপরে কি আমাদের ক্লাস একেবারেই শেষ পর্যায়ে, শেষ করে দিব, 2 ঘন্টার বেশি হয়ে গেছে ক্লাস, অনেকের কষ্ট হচ্ছে। ওকে, আমার অনেক কষ্ট হচ্ছে, শেষ করে দিব। অভিমানী অনলাইনে 100, অনলাইনে থাকবে 100। শ্যামলী, জেসমিন, মাহফুজা জুমু আছে আমার কমেন্টটা পরে। ইয়েস, মাহফুজা জুমু পড়েই ফেললাম, আর তোমাকে কিছু রিকোয়েস্ট করে ফেললাম লাইভে। সো হচ্ছে মিডওয়াইফদের ক্লাসে চাই তোমাকে। সো এগারলি ওয়েটিং ফর ইউ। সো আমরা ক্লাসে তোমাকে দেখতে চাই, তোমার সুপার ডুপার ক্লাসগুলা আমাদের স্টুডেন্টরা অনেক মিস করে। ওকে ভাইয়া, অনলাইনে তো 1000 স্টুডেন্ট হবে, তাহলে 100 জন নিলে কিভাবে হবে? আমরা আসলে যেটাই বললাম, সব স্টুডেন্ট নেবো না, যারা অনেক বেশি পরিশ্রমী তাদেরকে নিব, ঠিক আছে? যারা শর্ত মানতে রাজি তাদেরকে নিব। ওই যারা অলস তাদেরকে নিব না, তাদেরকে ভর্তি করাবো না, কেমন? কারণ তারা ফেল করলে আমাদের মান সম্মান নষ্ট হবে।
আই এম সো অনার্ড, ইনশাল্লাহ দ্রুত যুক্ত হব। মাহফুজা জুমু, সে ইন্টারন্যাশনাল ইয়ং মিডওয়াইফ লিডার। ওকে, তারা একটু পরিচয় দিয়েছি, সে ইয়ং মিডওয়াইফারি লিডার ইন্টারন্যাশনালি। ওকে, সো অনেক ধন্যবাদ আমাদের সাথে লাইভে যুক্ত হওয়ার জন্য। উই আর অলসো অনার্ড। ওকে, তার মতো একজন গুণী মিডওয়াইফ আমাদের সাথে আছে এই মুহূর্তে লাইভে। নরিন নরিন আফরোজ, রং ভাইয়া, রং চা খাইয়েন, সুস্থ থাকবেন, আমাদের ক্লাস ভালো করে নেবেন ইনশাল্লাহ। ওকে, সো 2-3 ঘন্টা প্রত্যেকদিন ক্লাস নেওয়ার পরে বাসায় গেলে আর কথা বলতে পারি না। ওকে, থ্রট ব্লক হয়ে যায়। ওকে ভাইয়া, আপনার ক্লাসটা অনেক 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 ভালো লাগছে, ওইমানি মেয়ে সাহেলি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই আমার জন্য দোয়া করবা, ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। আজকের মতো আগামীকালকে রাত 9টায় আবার দেখা হচ্ছে, শুক্রবার রাত 9টায়। সো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।